আপনাদের সবাইকে স্বাগত জানাই রাতের আড্ডা ১৬তম পর্বে, যেখানে আজ আমরা কথা বলবো এই যে আজ ১৭ তারিখ আওয়ামী লীগের গণহত্যার দায়ে যে মামলার রায় ঘোষিত হয়েছে, সেই ঘটনাকে নিয়ে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই হয়তো বুড়িভঙ্গ করে শুনছে, কিন্তু এর প্রভাব আমাদের দেশে রাজনৈতিক ও সামাজিক জীবনকে গভীরভাবে স্পর্শ করতে পারে। ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব সম্পর্কে ফাঁসির রায়ের কথা। এই রায় সত্যি যদি কার্যকর হয় তাহলে শুধু একটি রাজনৈতিক দলের ঘটনা নয়, এটি দেশের গণতন্ত্র, নেতৃত্ব, আইনের সভ্যতা এবং মানুষের বিশ্বাসের পরীক্ষা হতে পারে। আমাদের প্রশ্ন হলো, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র? এটি কি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলবে? আমরা কি আবারও অস্থিরতার দিকে ধাবিত হব, নাকি উত্তাপ থেকে উঠে আসবে নতুন এক দৃষ্টিভঙ্গি? আজকের আলোচনায় আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রাজনীতিবিদ ও একজন আলেম মানুষ যুক্ত আছেন, সচেতন ব্যক্তিত্ব, যারা তাদের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে বিশ্লেষণ করবে। আর আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনি যদি সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব আপনাকে যুক্ত করার জন্য। কারণ আপনার কথা, আপনার উদ্বেগ, আপনার প্রশ্ন আমাদের আজকের বা আমাদের রাতের আড্ডার হৃদয়। চলুন শান্তচিত্তভাবে আলোচনা শুরু করি। তো আলামিন সাহেব, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সকলে কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে ইতিমধ্যে আরো দুইজন আলোচক যুক্ত হয়েছেন, শাহিন সাহেব এবং আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব এনামুল ভাই। সবাইকে রাতের আড্ডায় স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আজকে আমরা বিষয়টা এভাবে সাজিয়েছি, রাজনৈতিক উত্তাপ, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ইতিমধ্যে ঘোষিত এবং সম্ভাব্য প্রভাব, এই নিয়ে কথা বলবো। সাথে আমাদের আরেকটা জিনিস যুক্ত, যেটা হলো আমরা নেতা নয় নীতি চাই। এই ধারণা বাস্তবায়নে কার্যকরী কি পদক্ষেপ হতে পারে, এই নিয়ে আমাদের আলোচনা। আপনি কি বিশ্বাস করেন এই রায়ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে? প্রথম প্রশ্নটাই এটা দিয়ে শুরু করি, যে আজকে যে রায় ঘোষিত হয়েছে, ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকারের শাসনামলের যে জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে, বা এটিকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দিবেন কিনা বা গণহত্যা হিসাবে আপনার করবেন কিনা, সেটা সেটার পরিপ্রেক্ষিতে যে রায় হয়েছে, সেই রায় নিয়ে
এই আপনার তিনজনের কাছ থেকেই আলামিন সাহেব, আমাদের এনামুল ভাই অ্যাডভোকেট এবং শাহিন সাহেব আপনাদের মূল্যবান মতামত শুনতে চাচ্ছি আর কি। এনামুল ভাইকে দিয়ে আজকে শুরু করি। এনামুল ভাই, আপনি কি বিশ্বাস করেন এই রায়ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে? ধন্যবাদ মামুন ভাই। আজকে যারা এই অনুষ্ঠানে সঙ্গে যুক্ত আছেন, শাহিন ভাই, তারপরে মনোনা সাহেব সহ আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন ভাই, আজকের যে বিষয়, যে এই রায় সম্পর্কে এবং সমসাময়িক রাজনীতি, বাংলাদেশের রাজনীতি আজকের সবচেয়ে আলোচিত বিষয়। এই যে ট্রাইব্যুনালে আজকে যে রায় হয়েছে, এই রায়টা, এই ট্রাইব্যুনালটা কিন্তু গঠন হয়েছিল এই বিগত সরকারের আমলে। এই আওয়ামী লীগ সরকারের আমলেই এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে এবং একই ধারাবাহিকতায় বিগত 5ই আগস্ট এর আন্দোলনের মাধ্যমে বা এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যে সরকার বিরোধী আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে যে ঘটনাগুলা ঘটছে এবং যে হত্যাযজ্ঞগুলা হয়েছে, সেই বিষয়ের একটি মামলার রায় সমাপ্ত হয়েছে, রায় সম্পন্ন হয়েছে, রায় ঘোষণা হয়েছে। এটা তো আইনগত ভাবেই বা নিয়মের মধ্যেই যতটুকু সম্ভব, অরিজিনালি ওইখানে বিচারিক আদালতে আমরা বাইরে থেকে যতটুকু জানতেছি বা বুঝতেছি, যা পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন বিবৃতির মাধ্যমে আমরা যা শুনতেছি বুঝতেছি, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। এখানে রাজনীতির উদ্দেশ্য কি আছে না আছে এটা এখানে বলার কোনো সুযোগ নাই, যেহেতু আদালত তার নির্দিষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এবং একজন আসামির অনুপস্থিতিতে, যে নিয়ম যে একজন আসামির অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষ একজন আসামির পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেয়, সেখানে সেই নিয়োগের মাধ্যমে একজন আইনজীবী ওনার আসামি পক্ষে মামলা নিয়মতান্ত্রিক সেখানে অন্য কোনো উদ্দেশ্যের কথা এখানে বলার কোনো সুযোগ নাই। জি, তাহলে কি প্রশ্ন থেকে যায় না যে জুলাই আগস্ট যে গণহত্যার মানে দায়ে আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এদের ফাঁসি রায় হয়েছে এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সাহেবের আপনার 5 বছরের সাজা হয়েছে। সেই সাথে সেই গণহত্যার মানে দায়ে তাদের ফাঁসি হয়েছে এবং একজন 5 বছরের সাজা পেয়েছে। পাশাপাশি আরেকটি হত্যাযজ্ঞ কিন্তু হয়েছে বাংলার মাটিতে এই জুলাই আগস্টে, যেখানে 3300 প্রায় মানে কোট আনকোট 3000+ পুলিশ সদস্যকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। তাদের বিচারটাও কি মানে এই তারা তো এখনো বিচারের আওতায় আসেনি, তো তাদের বিচার প্রক্রিয়াটাও কি এইভাবে আমরা দেখতে পাবো নাকি এটা আপনার ওই যে এই দায় মুক্তি দিয়ে ওদের বিচার মানে বিচার করা যাবে না? যারা মানে পুলিশ কি মানে বাংলার মানুষ কিনা, বাংলাদেশের মানুষ কিনা, বা তাদেরকে যে হত্যা করা হলো সে হত্যাটাও কি এই বিচার হওয়া উচিত কিনা, আপনি কি বলে মনে করেন শাহিন সাহেব? ধন্যবাদ মামুন ভাই, আপনার কথাগুলি শুনছিলাম। আজকের এই টক শোতে বা আমাদের লাইভ আড্ডায় যারা জড়িত আছি, যুক্ত আছি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং বিজ্ঞ অতিথিবৃন্দ আছেন, তাদেরকে আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটা। আপনি যে প্রশ্নটা করলেন অত্যন্ত জটিল একটা প্রশ্ন।
এই প্রশ্নের উত্তরটা আমি সরাসরি দিতে পারবো না, কারণ এটা আইনি ব্যাপার। কারণ পুলিশের যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, পুলিশের বিভিন্ন থানা পুরানো পুলিশ সদস্যকে হত্যা করা, নাকি এগুলি সেই হলো একটা সাথে বিপ্লবের অংশ। এই প্রশ্নটা যুক্ত করতে চাই, মানে সেই পুলিশকেও কি আওয়ামী লীগের লোকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে হয়েছে কিনা? পুলিশ তো বাংলাদেশের পুলিশ তো আসলেই যখন সরকার ক্ষমতা থাকে সরকারের নির্দেশ বাস্তবায়ন করে, এখানে পুলিশের দোষ দেওয়া লাভ নাই। সরকার প্রধান যিনি থাকে তার নির্দেশেই সবকিছু হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার প্রধান যিনি থাকেন তার নির্দেশেই সবকিছু হয়। পুলিশ তো শুধু একটা ফরমায়েশি আদেশ বাস্তবায়ন করে। এখন এই পুলিশ সদস্যদেরকে হত্যাকাণ্ডের পিছনে যে আপনি ঘটনাটা বললেন যে তারা কি বিচারের আওতায় আসবে না, দেখা যাক, এটা পুলিশ সদর দপ্তর তাদের কি পদক্ষেপ নেয়, এটা তাদের দেখার বিষয়। আর একটা বিপ্লবের মাধ্যমে যে সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এই বিপ্লবের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার, জনগণ, সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে জনগণ। সরকারের এই বাহিনীগুলি, আজ্ঞাবহ বাহিনীগুলি যখন রাষ্ট্রের মানুষের উপর ঝাঁপায় পড়েছিল, তখন মানুষ প্রতিবাদ করার জন্য রাস্তায় নামে, তখন তারাই এই মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, সরকারের নির্দেশে হোক আর তাদের উদাসীনতার কারণেই হোক। মানুষের ক্ষোভটা কিন্তু তাদের উপরে বেশি গেছে। সুতরাং এখানে এখন তাদের পুলিশ সদর দপ্তরের বিষয়, তারা এটার জন্য কিভাবে আইনি ব্যাখ্যা কিভাবে নিবেন, তারা এটার প্রতিকার কিভাবে চাইবেন রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে, এটা তাদের একান্তই বিষয়। আর মামলার যে আজকে যে রায়টা, ঐতিহাসিক একটা রায় হয়েছে, এটা আমি গতকালকে আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম, বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব, ট্রাইব্যুনালে যেন ঠিক থাকে, কারণ এই ট্রাইব্যুনাল একদিন শেখ হাসিনারও বিচার হইতে পারে। কথা সত্য এবং কথা ফলেও গেছে। সুতরাং এইটা ক্ষমতার পালাবদল যখন হয়, তখন যারা ক্ষমতার বাইরে থাকে তখন তাদের কাছে সবকিছু চিন্তা মনে হয়, যখন ক্ষমতায় থাকে মানুষ অন্ধ হয়ে যায়। সুতরাং এই যে জুলাই এবং আগস্টের যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, এগুলি অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। কার নির্দেশে হয়েছে রাষ্ট্রও জানে, সরকারও জানে, সুতরাং আইনের লোকেরাও জানে। আজকে যে রায়টা হয়েছে এটা ঐতিহাসিক রায়। এই রায়ের মাধ্যমে প্রমাণ হয় যে আইনের ঊর্ধ্বে কেউই না। এটা একটা রাষ্ট্রকে একটা মেসেজ দেওয়া, রাষ্ট্রকে একটা বার্তা দেওয়া যে অপরাধ যেই করবেন অপরাধীর শাস্তি হবে। যদিও আসামির অনুপস্থিতিতে রায়টা হয়েছে, কিন্তু মামলার বিচার নিয়ে, স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা অতীতে আমরা দেখছি, শেখ হাসিনার আমলে এটা করা হয়েছে। এই ট্রাইব্যুনালেই তাদের আজকে ফাঁসির রায় হয়েছে। এতে আওয়ামী লীগের যে বিপদগুলি সামনে আসতেছে, এইগুলি হয়তো তারা টের পাচ্ছে হারে হারে। এই যে নানক সাহেব একটু আগে একটা লাইভে বলছিলেন বা একটা ভিডিও কনফারেন্সে বলছিলেন আগামীকাল কমপ্লিট শাটডাউন। আপনি কমপ্লিট শাটডাউন দিয়ে দিছেন, আপনি আসেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতারা যারা আছে তারা 2-4-5 জন দেশে আসেন, আসে আপনারা শরিক হন। শুধু শুধু এই নিরীহ মানুষগুলিকে কেন বন্দুকের নলের সামনে দাঁড় করে দিচ্ছেন? এই মানুষগুলিকে কেন বিপদের দিকে ঠেলে দিচ্ছেন? আপনাদের সন্তান, আপনারা নাই, আপনার সন্তান নাই, আপনারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে দেশের বাইরে চলে গেলেন, যাওয়ার পরে আপনারা এখান থেকে বসে ভিডিও কনফারেন্সে আপনারা উস্কে দিচ্ছেন। এই কিছু তৃণমূলের কর্মী আছে যারা কেউ টাকার বিনিময়ে করে, কেউ দলকে ভালোবেসে করে। এখানে আমার কথা হইলো, আপনারা 2-4-5 জন নেতৃস্থানীয় লোকের আসেন, রাজপথে মিছিল করেন, যা হয় আপনারা মেনে নেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের কথা খুবই মনে পড়ছে। ওনাকে বারংবার বলা হয়েছিল রাজসাক্ষী হইতে, উনি রাজসাক্ষী হন নাই। উনি রাজসাক্ষী হন নাই খালেদা এবং তারেক জিয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, তার অপরাধের কথা স্বীকার করার জন্য। উনি একবারের জন্য বলেন নাই। আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সাহেব উনি ঘাবড়ায় গেছে, উনি তো সত্য কথাটাই বলে দিছে যে আমি তো শুধু একটা রাষ্ট্রের বাহিনীর প্রধান ছিলাম, আমাকে যারা চালাইতো বা আমাকে যারা নির্দেশ দিত আমি তাদের নির্দেশ বাস্তবায়ন করেছি, এতে তার সাজাটা কমে গেছে, আর নয়তো তার সাজাটা আরো বাড়তো। সে দায় মুক্তির চেষ্টা করতেছে, কিন্তু সেও দায়িত্ব এড়াইতে পারে না, তার সাজার থেকেও সে বাঁচতে পারে না। কারণ সে যখন পারতেছিল না, তখন সে দায়িত্ব থেকে সরে গেলে মানুষ বুঝতে পারতো, তার প্রতি আস্থা থাকতো যে সে এই মেসাকারের ভিতরে সে নাই, এই গণহত্যার ভিতরে সে নাই। সুতরাং লুটপাট সবাই করছে, সুযোগ সুবিধা সবাই নিছে, শুধু সাজা ভোগ করতেছে এখন আওয়ামী লীগ। কিন্তু এতে কেউই কম বেশ সকলেই জড়িত। এই যে আপনি মনে করেন জুলাইয়ের আন্দোলনটা যদি একবার ফেল করতো, মামুন ভাই আমি আসছি, 1 মিনিট আমার সময় দেন, যদি জুলাইয়ের আন্দোলনটা ফেল করতো, সরকার যদি আবার টিকে যাইতো, তাইলে কি হইতো? দেশ থেকে কমসে কম 1 থেকে 1.5 লাখ লোক আবার সেই আগের রূপ ধারণ করতো শেখ হাসিনা। 1 থেকে 1.5 লাখ লোক নিখোঁজ হয়ে যেত এবং গুম হয়ে যেত, এটা আমি হলপ করে বলতে পারি। কারণ 1400 মানুষ
সরি 14,000 মানুষ এই 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে গুম খুনের শিকার হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা কোনো দেশে অনুমোদন করে না, কোন রাষ্ট্রে অনুমোদন করে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোন সংবিধানে নাই, কোন রাষ্ট্রে নাই। উনি প্রথমে এসে যেটা শুরু করলেন, ইলিয়াস আলীকে দিয়ে গুম করা শুরু করলেন, এরপরে একবার শেষ করলেন লাস্ট যে স্টেজটা, এটা হলো এই জুলাই আন্দোলনের সময়। সুতরাং আমার মনে এটা গাওয়া দেয় যে বিচারের আওতায় সকলকে আসতে হবে, অপরাধ যেই করে অপরাধী বিচারের অপরাধী আওতায় সকলকে আসতে হবে, আমরাও আসতে এটা হবে। বিশ্বাস করতে চাই, মানতে চাই। তো আমাদের হুজুর আছেন আলামিন হাফেজ আলামিন সাহেব, ওনার কাছে প্রশ্ন, আইনগত দৃষ্টিকোণ থেকে এই ধরনের মামলার রায় গণতান্ত্রিক মূল্যবোধকে কেমন প্রভাবিত করতে পারে, কিংবা পরবর্তী পর্যায়ে যে রাজনীতিবিদরা ক্ষমতায় আসবে বা যারা দেশ পরিচালনায় আসবে তাদেরকেও তাদের জন্য কি মেসেজ হতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আছেন মামুন সাহেব, মামুন খান, উপস্থিত আছেন এখানে আমাদের সাথে যে এনামুল অতিথিবৃন্দ, ভাই, এভাবে বললেই হবে। আছেন শাহিন ভাই। এখন আমরা যে একটা আলোচনা দিয়ে বসলাম, আলোচনা টেবিলে আসলাম, আসলে হুজুর হুজুর আমি জি, 1 মিনিট আপনাকে একটু স্মরণ করাই দেই। আপনি কি এই যে মামুন বাড়ির সামনে যে মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব? এই ম- এ- না, এ- এ- ইমাম এ- সাহেব না, এ- ইমাম সাহেব না, উনি দেখি। সাংগঠনিক ছিলেন। এই তারপর উনি স্বেচ্ছায় ওইখান থেকে চলে আসছেন, বা উনি না, আমার কেন জানি মনে হচ্ছে আমি কোন এক সময় ওনার সাথে নামাজ পড়ছি আপনাদের মসজিদে। জি 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 কোন এক আসরের সময় নামাজটা পড়ছিলাম, ওইদিকে যাওয়ার পথে আমি, এই কারণে। হ্যাঁ, আপনি আলোচনা শুরু করেন। তো আজকের যে আলোচনাটা, এই আলোচনাটাতে আমাদের শিক্ষা হাসিল করা দরকার। আজকের যে ঘটনাটা, যে রায়টা হয়েছে, আমরা এখানে সবাই এখানে উপস্থিত আছি জানি, কিন্তু এটা নিয়ে আলোচনা করতেছি। ওই গঠন হয়, ইতিহাস এভাবে তৈরি হয়। ইতিহাস কাউকে ছাড় দেয় না, কারণ আপনার এই পূর্ব যুগে যারা ছিল, যারাই নাকি আইনের অপব্যবহার করছে, ক্ষমতা পাইছে, ক্ষমতার অপব্যবহার করছে, তারাই কিন্তু এভাবেই প্রত্যেকটা প্রতিনিয়তই তাদের ইতিহাসে এভাবে রয়ে গেছে। আজকে যে আমরা বাংলাদেশের অবস্থা দেখতেছি, বাংলাদেশে যে শাহিন ভাই কত সুন্দর সুন্দর কথাগুলি বলতেছিল, যে আসলে প্রকৃতপক্ষে সে কিন্তু অপরাধ করছে। অপরাধ কি? আন্তর্জাতিক অপরাধ। আর বলতেছিল যে তার নিজের গড়াই কি, এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল যে আছে, এটা কিন্তু তার নিজের হাতেই গড়া। এই নিজের হাতে গড়ার মধ্যেই দেখা গেছে নিজেই অপরাধ করছে, আরেকজনের জন্য করছে, নিজে ফেঁসে গেছে। এরকম ইতিহাস হয়েছে যে আপনার ফেরাউন, নমরুদ, নমরুদ কিন্তু নিজেই, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করতো, কিন্তু আল্লাহ দাবি করার পরে কিন্তু সে এই কথাটা জানতো যে আল্লাহ আছেন, এই কথাটা সে জানতো। জানার পরেও সে নিজেকে আল্লাহ বলতে খুব ভালোবাসতেন, নিজের বড় মানতে খুব ভালোবাসতেন। লাস্ট পর্যন্ত সে এমন এক নির্জন জায়গায় গেছে, যে জায়গার মধ্যে গিয়ে রাত্রে যে আল্লাহকে যখন ডাকতেছেন, ডাকার পরে এক ফেরেশতা যায় হাজির, হাজির হাজির যা উনি যা বলতেছেন যে এখানে আপনি কি করেন? তখন দেখতেছে যে আল্লাহ দাবি করে সেও কারো কাছে চায়। এখন সাক্ষী হয়ে গেল না, সাক্ষী হয়ে যাওয়ার কারণে সে বলতেছে তুমি এখানে আসছো কেন? যে বলতেছে আপনি যে যে এগুলি করতেছেন, আপনি যে নিজেকে খোদা দাবি করেন, আল্লাহ দাবি করেন, এটা কিভাবে? বলতেছে আচ্ছা তাহলে এটা করতে গেলে কি করতে হইব? তো সে বলতেছে যে যদি কেউ আমার হুকুম অমান্য করে তাকে নীল দরিয়ার মধ্যে চুবাই মারা হবে। ফেরাউনের উক্তি ছিল এটা। তো বলতেছে যে তাইলে আপনি এইভাবে বললে চলবে না, আপনি কি করেন, একটা লিখিত দেন। চিরকুট দেন। সে কি করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এই লিখিতটা কিন্তু দিয়ে দিছিল
ওই ফেরাউন ওই ইয়ারে দেওয়ার পরে লাস্ট পর্যন্ত দেখা গেল যে ফেরাউন তার আল্লাহকে কি করছেন, আল্লাহর ক্ষমতাকে সমস্ত কিছু অবাধ্য করছেন। অবাধ্য হওয়ার কারণে লাস্ট পর্যন্ত এই ফেরাউনরা কিন্তু এই নীল নদের মধ্যে চুবাই মারছেন। জি ঠিক আছে, এই নীল নদের তাহলে দেখা গেল যে আজকে যে গুলি ঘটনা ঘটতেছে এটা থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করা দরকার, যে আমিও কিন্তু এই যে ভাই বললেন না যে কেউ কিন্তু ক্ষমতা মানে আইনের ঊর্ধ্বে নয়, এটাই বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশ। হুজুর আজকে যে আইনের হুজুর আমি জি হুজুর আমি আপনার কথার মাঝখানে 1 মিনিট বিরক্ত করি যে ফেরাউন কিন্তু মৃত্যুর ঠিক 1 মিনিট আগেও জানতো না সে কোথায় পাড়া দিতেছে। কারণ যখন মুসা নবী যখন এই নীল নদ পার হয়ে চলে যাচ্ছিলেন, আল্লাহর কুদরতি ইশারায় নদীটা 2 ভাগ হয়ে রাস্তা তৈরি হয়েছিল। তখন আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি এদিকে যাও, তোমার গোত্র মানুষগুলি নিয়ে যাও। ঠিক ফেরাউন তখন এইটা মাথায় ছিল না যে এই রাস্তা তো আমি বানাই না, আমার বাবা বানাই নাই, একটা নদীর মাঝখান দিয়ে দুই দিক দিয়ে পানি জমা হয়ে গেছে, কি করে সুতরাং কি সে ওই করে হয়ে গেল রাস্তাটা, কি করে হয়ে গেল এই প্রশ্নটা হ্যাঁ আসে এটা নাই। সে মাথায় আসে নাই। ঠিক শেখ হাসিনার ঠিক একই অবস্থায় যে উনি এই জুলাই আগস্টের লাস্ট প্যারাগ্রাফের সময় উনি তখনও বুঝতে পারে নাই যে আমি কোথায় পাড়া দিছি। জি যে জি আপনি আলোচনা শুরু করেন। না অহংকার আলহামদুলিল্লাহ শাহিন পতনের ভাই। মূল। অহংকারীকে আল্লাহ ছাড় দেয় না, আল্লাহ ছেড়ে দেয়, জি কিন্তু জি আহ, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। সরি, ছাড় এই দেয়, ছেড়ে দেয় না। হাদিসের ভাষায় আসছেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর। কেউ যদি নিজেকে অহংকারী মনে করে অহংকার করে তাহলে সে যেন আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করলো, আর যে আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করে তার অপমান অবস্থা তো এইভাবেই হবে। অহংকার শুধু এই আসমান এবং জমিনে শুধু আল্লাহর জন্যই সাজে। শুধু উনি সাজে সাজে একমাত্র অহংকার করতে পারেন যে উনি স্বয়ং সম্পূর্ণ, উনি কারো মুখাপেক্ষী নন। সুতরাং অহংকারটা শুধু আল্লাহর জন্যই, এই অহংকারটা আমরা নিয়ে আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ। শাহিন ভাইয়ের কথাগুলি শুনে আমার অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, জি, এনামুল ভাইয়ের ধর্মীয় কাছে জ্ঞান অনেক আলহামদুলিল্লাহ। আসতে চাচ্ছি। যেহেতু উনিও একজন আইনজীবী, এই রাজনীতি, সরি, এই যে এই মামলার রায়, এই রায় আগামী রাজনীতি যারা ক্ষমতায় যাবে, ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হবেন বাংলার জমিনে, তাদের জন্য কি কোনো মেসেজ হতে পারে? XYZ এনিবডি ধন্যবাদ মামুন ভাই। জি জি, ধন্যবাদ মামুন ভাই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন এই ব্যাপারে। এটার উত্তর কিন্তু এর আগেও আমি অনেকবার বলেছি যে আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে বিগত 71 থেকে শুরু করে 54 বছর যাবৎ বা 55 বছর যাবৎ এই দেশের রাজনৈতিক নেতাদের চোখের সামনে দেখার পরেও শিক্ষা উপলব্ধি হয়েছে বললে আমার মনে হয় না। আহ এটার এটা উদাহরণ হইলো, বা আমি বলছিলাম যে আমাদের এই দেশের সবচেয়ে বড় সমস্যা হইলো মানুষ ইতিহাস থেকে শিক্ষার পরও, দেখার পরও ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না। এটি হলো ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এখানে আসাদুজ্জামান কামাল সাহেবের কথা বলছেন, ওনাকে আমি উনি স্বরাষ্ট্র মন্ত্রী থাকা অবস্থায় আমি এখানে মাননীয় বললাম না, কারণ বলার সুযোগ নাই। কারণ ওনার অ্যাক্টিভিটিস এতই মানে বেপরোয়া ছিল যে, এবং ওনার অ্যাক্টিভিটিসটা এতই অমানবিক ছিল যে একটি উদাহরণ আমি আপনারা সবাই জানেন, তারপর আমি আবার স্মরণ করানোর জন্য উদাহরণটা বলতেছি। ঠিক 24 সালের কিছুদিন পূর্বে আওয়ামী লীগেরই একজন এমপি, সম্ভবত আনোয়ার হোসেন তার নাম, আওয়ামী লীগের একজন এমপিকে হত্যা করা হয়েছে ভারতে। মনে আছে কিনা আপনাদের? জি জি এই এই আনার সাহেবকে যখন আওয়ামী লীগের একজন তৎকালীন এমপি কে যখন ভারতে হত্যা হইলো, তার লাশ, তার বডি খুঁজে পাওয়া যায় নাই, টুকরা টুকরা করে বিভিন্ন জায়গাতে তার লাশ পাওয়া গেলো। আমরা পত্রিকার মাধ্যমে যা দেখতে পারলাম, শুনতে পারলাম, যেটা মিডিয়ার কল্যাণে, উনি
এই স্টেটমেন্ট দিলেন, এই আসাদুজ্জামান কামাল সাহেব স্টেটমেন্ট দিলেন এই লাশের খবর যখন আসলো বা মিডিয়ায় যখন আসলো, উনি বললেন যে হ্যাঁ, এই ঘটনার সঙ্গে ভারতের কেউ জড়িত নয়, এই ঘটনার সঙ্গে আমাদের দেশের বাংলাদেশের মানুষ জড়িত। ওনার এই স্টেটমেন্টের আপনি যদি একটু লক্ষ্য করেন, এই নিউজটা আসার সঙ্গে সঙ্গে উনি যে এই স্টেটমেন্টটা দিলেন, এতে কি বোঝা যায়? উনি যে স্টেটমেন্ট দিলেন সঙ্গে সরাসরি যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশের মানুষ জড়িত, তাইলে উনি অবশ্যই পূর্ব থেকে এটা জানে, উনি জেনে শুনে এই কথাটা বলতেছেন বাংলাদেশের মানুষ জড়িত। উনি যেহেতু ঘটনার কোনো তদন্ত হওয়ার আগে পূর্বেই এটা স্টেটমেন্টটা দেওয়ার কথা ভারতের সরকারের, ভারতের এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে, উনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় উনি সঙ্গে সঙ্গে এই স্টেটমেন্টটা যে যখন দিলেন, তাতে বোঝা যায়, আমার অনুমান এই বুঝতে পারছি যে উনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ভারতের এই আওয়ামী লীগের এই এমপিকে ভারতে হত্যা করা, এটা সম্পূর্ণ উনার তত্ত্বাবধানে হয়েছিল। এই স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যায় উনি কতটুক নিচু মানের এবং কতটুকু মানে দুর্দান্ত প্রকৃতির মানুষ এবং কতটুকু হারামি টাইপের লোক। তার পরবর্তীতে কি ঘটনা 25 সালে ঘটনা ঘটছে, এটা তো এই দেশের মানুষই জানছে। জি, এই চেয়ারটা আসলে এরকম একটা ম্যাজিক্যাল চেয়ার, এটাতে যেই বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই চেয়ারটার মধ্যে কেউ না কেউ একটা ব্যাপার মন্তব্য করছে, কোনো না কোনো ভাবেই তারা করে আসছে। এই যে তার একটু আগে তারা উক্তিটা দিলেন যে এই ঘটনার সাথে ভারতের কেউ জড়িত না, সুতরাং একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে উনি এই ব্রিফিংটা দিতে পারেন না। আমি এই কারণে বলছি যে অতীতেও যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কেউ না কেউ ব্যাপার মন্তব্য করতোই, এই চেয়ারটাই যেরকম এরকম। না, আপনার এটা কথা ঠিক আছে, মন্তব্য করেন। যেমন আপনার আলতাফ হোসেন সাহেব একটা ঘটনায় বলছিলেন, বিএনপির আমলে বলছিলেন যে আল্লাহর মাল আল্লাহ নিছে গা। হ্যাঁ, এই মন্তব্য কিন্তু নেগেটিভ মন্তব্য না, খারাপ কিন্তু মন্তব্য না। উনি হয়তো মানে মন্ত্রী হিসাবে এই কথাটা এইভাবে বলতে পারে, কিন্তু উনি একজন সাধারণ এই দেশের নাগরিক হিসেবে আমরা স্বাভাবিক যেভাবে বলি মানুষকে, একজন ঠিক আছে আল্লাহর মাল আল্লাহ নিছে, মনটারে শান্তি করো, উনি কিন্তু কমন একটা কথাই বলছিলেন। উনি কিন্তু নেগেটিভ কোনো ইয়া বলেন নাই এটার, কিন্তু তারপরে উনার মন্ত্রী হিসাবে উনি হয়তো উনার ওই সময় হয়তো উনি মানে মন্ত্রী যে ছিলেন, এই কথাটা এইভাবে বলা যাইবে কিনা ওই জিনিসটা হয়তো উনি সেইভাবে নেন নাই। উনি কিন্তু মোটামুটি লোক, ভালো লোকের লক্ষণ এটা উনার যে মন্তব্য, উনি কিন্তু খারাপ লোকের লক্ষণ না। কিন্তু আসাদুজ্জামান কামাল সাহেবের বক্তব্যে কিন্তু এখানে একটা অকারেন্স ঘটছে, কারণ এখানে একটা অকারেন্স ঘটছে। উনি সঙ্গে সরাসরি বললেন আপনার যে বাংলাদেশের লোক জড়িত। এর মানেটা কি? আলতাফ সাহেবের কথাটা উনি বাংলাদেশের লোক ভারতে গিয়া বাংলাদেশের লোক একজন লোককে হত্যা করলো, বাংলাদেশের এমপি কে, এবং টুকরা টুকরা করে সর্বমনের প্রকাশ। এটা কিন্তু বাজে কোনো উদ্দেশ্য না, মানে খারাপ কোনো উদ্দেশ্য। কিন্তু এই আলতাফ হোসেন এই আপনার এই আসাদুজ্জামান বক্তব্যটা, হ্যাঁ, এই বক্তব্যটার মানে কি দাঁড়াইলো? তাইলে উনার মাধ্যমে বাংলাদেশের একজন এমপি কে ভারতে নিয়ে বাংলাদেশের লোক দ্বারা হত্যা করা, তাইলে এটা কি ভারতের সরকারের টোটাল কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে নয়? উনার স্টেটমেন্টে কি বোঝা গেল? যে ভারতের সরকার জানতেই পারলো না বাংলাদেশের একজন এমপি কে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিমিনাল লোক হত্যা করলো। কত বড় ঘটনাটা! তাহলে এটা কি ভারতের সরকারের এখানে অস্তিত্ব থাকে? আর ভাই এইখানে কি এই কথাটা উনি কি মানে উনি যে না বুঝা বলছে এই কথা বলার কোনো সুযোগ আছে? তাদের সময় তো ফেসিস্ট শেখ হাসিনার সময় তো বিভিন্ন মন্ত্রী উনি আসলেই খারাপ লোক, এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে উনি অরিজিনালি একজন ক্রাইম পলিটিশিয়ান।
শাহিন সাহেব কি বলছে সেটা সেটা শুনি। তার সেই সাথে পরবর্তী কর্মকাণ্ড ওনার দ্বারা কি ঘটবে না আর না ঘটার মানে কোন হাসিনার আমলে আমি কি বলবো এখানে হাসিনার আমলে হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীগণ আমরা হয়তো জানি না। হাসিনার আমলে বিভিন্ন মন্ত্রীগণ এই কথা বলে বেড়াইতেন যে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের স্বার্থে আমাদের অনেক কিছু কথা বলা যায় না। এইটা কোন ধরনের কথা ভাই? আমি একটা স্বাধীন দেশ, তারা একটা স্বাধীন দেশ, আমার এখানে একটা সরকার আছে, ছোট হোক বড় হোক, আমি আমার মতামত দিব। ভারতের স্বার্থে আমাদের অনেক কথা বলতে পারি না, কারণ কি? আর ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন, এটা কোনো কথা? ভারতের উন্নয়ন ভারতের জায়গায়, আমার উন্নয়ন আমার কাছে। আমার জিডিপিতে কি ভারত চলে? ভারতের জিডিপিতে কি আমি চলি? আমার একটা বাজেট আছে, একটা সরকার আছে, আমার একটা জনগণ আছে, আমার একটা ভূখণ্ড আছে, আমি আমার ভূখণ্ড নিয়ে ভালো মন্দ বলতে পারি। কিন্তু এই যে আলগা মোমেন নামে একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল না, অর্থমন্ত্রীর ভাই আলগা মোমেন, আপনাদের সিলেট অঞ্চলে বাড়ি, এটা আহাম্মক। এই পড়াশোনা করে এরা কি করছে? হ্যাঁ, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিল বাংলাদেশের পক্ষে, আসার পরে বেফাস মন্তব্য, মানুষ বেহেস্তে আছে, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আহম্মকের দাম্ভিকতার সহিত কথা বলতো। আর আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি বাজে অভ্যাসটা ছিল এই যে আমাদের এখন শীতকালীন সময় আসছে, বিভিন্ন ওয়াজ মাহফিল হয় আমাদের গ্রামগঞ্জে, এইটা আমাদের চিরধারিত নিয়ম, বাংলার ঐতিহ্য বলতে গেলে চলে। এই ওয়াজ মাহফিল মতো তারা বাধা দিত। ওয়াজ মাহফিলে কি গাঞ্জার কথা বলে, নিশার কথা বলে? ওয়াজ মাহফিলে কি পরকীয়ার কথা বলে? ওয়াজ মাহফিলে কি পরনিন্দার কথা বলে? ওয়াজ মাহফিলে মানুষকে হেদায়েতের দুই চারটা বাণী শোনায় হুজুররা। এইখানে সত্য বলতে গিয়ে সত্যটা যদি কারো বিপক্ষে চলে যায়, এইটা হইলো ভিন্ন কথা। আমি একটা উদাহরণ দিলাম, এই উদাহরণটা যদি আপনার পক্ষে চলে যায়, তখন আপনি আমার অ্যারেস্ট করলেন, হয়রানি করলেন, ওয়াজ মাহফিল বন্ধ করে দিলেন, তখন বাংলার মানুষের মুখ থেকে শুধু একটা অভিশাপে আসতো, এই ফেরাউন কবে যাবে, এই শেখ হাসিনা কবে বাংলাদেশ থেকে বিদায় হবে। সুতরাং সবকিছুর মূল হইলো আল্লাহর পরিকল্পনা। যিনি মহান, যিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু পরিকল্পনা করে রেখে দিয়েছেন। সুতরাং শেখ হাসিনার আজকের পরিণতির জন্য আল্লাহ পাকের সেই বিধানটাই সবচেয়ে কঠিন বিধান, যে আমি যেদিনকে পাকড়াও করবো সেদিনকে পৃথিবীর কারো শক্তি নাই এটাকে ঠেকাইতে। সুতরাং আন্দোলন বলি, আমরা যাই বলি, আন্দোলনটা আমরা বাহ্যিক চোখে দেখতেছি, কিন্তু আল্লাহ পাকের হুকুমটা এইভাবে হয়েছে যে এইভাবে আন্দোলনের মাধ্যমে তোমার বিনাশ ঘটবে। সুতরাং 17 বছর শাসনকালে, ওই 17 বছর শাসন করার পরে বাংলার মাটিতে 1 মিনিটের জন্য আশ্রয় পায় না এই মানুষটা। এই 17 বছরে তার অসংখ্য নেতা কর্মী, কোটি কোটি নেতা কর্মী, কারো ঘরে 1 মিনিটের জন্য আশ্রয় পায় নাই। টুঙ্গিপাড়া তার বাবার বাড়ি, তার নিজের জন্মস্থান, সেইখানেও একদিন থাকতে পারে নাই। কোন লেভেলের পাপ করলে পরে আল্লাহ বেরাজ হয়ে তারপরে তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেয়? আসলে কথাগুলো শুনতেছিলাম, আপনার কথা শুনতে যাচ্ছিলাম। জি, যে শাহিন ভাইয়ের কথাগুলি শুনতেছিলাম যে এরকম আসলে যে শাহিন ভাই যে কথাগুলি বলতেছিলেন একদম লিগেল কথাগুলি বলতেছিলেন। কারণ যে আপনার এই যে বলা হয়েছে যে এখন কি নিরাপত্তা লাগে না মাহফিলের মধ্যে, তখন খালি মাহফিলের মধ্যে খালি নিরাপত্তা দেয়, নিরাপত্তার জন্য পুলিশ দেয়। এখন তো কোনো মাহফিলের মধ্যে পুলিশ নাই, তাইলে কি এরা নিরাপত্তা নাই? কয়টা মাহফিলের মধ্যে আমাদের গ্রামগঞ্জে যখন মাহফিল আমরা দেখি, তখন আমাদের গ্রামগঞ্জের মানুষের স্বেচ্ছাসেবক হিসাবে এটার দায়িত্ব থাকে। এখানে আল্লাহর একটা বাণী প্রচার করা হবে, এটাকে আমরা প্যান্ডেল বানাই, আমরা যখন ওয়াজ মাহফিল করি, এখানে নিরাপত্তার বেশি দরকার পড়ে না। এটা আল্লাহই রহমত করে এবং আল্লাহ হেফাজত করে, আর আমরা মানুষরা। আর তখন হয়তো কি অনুমতি নিতে হইতো, পুলিশ আসতে হইতো, পুলিশ রুল জারি করে লিখে দিত যে এই কথা বলতে পারবেন, এই কথা বলতে পারবেন না। একজন আলেম কোরআন থেকে তেলাওয়াত করবেন, তার হাদিস থেকে কথা বলবেন, এইটাই চিরাচরিত নিয়ম। কিন্তু সরকার কর্তৃক একটা নির্ধারিত চার্ট দিত যে এর বাইরে কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না, কোন নেতা বা নেত্রীর বিরুদ্ধে বলা যাবে না। তো এরকম একটা যে বাংলাদেশে একটা বিরাট বড় একটা দ্বন্দ্ব, যেটা আমরা বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি মানুষ যে জিনিসটা পরিলক্ষিত করি, যে তাবলিগ জামাতটাকে আমরা অনেক, সারা বিশ্বের মধ্যে কোনো মন্তব্য ছিল না, কোনো দ্বিখণ্ডিত ছিল না। কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই তাবলিগ জামাতটা বিভক্ত হয়েছে, দুইটা ভাগে বিভক্ত হয়েছে। ইচ্ছা করলেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিন্তু বারবার দুটা দলের এই
যারা আমির ছিলেন তারা কিন্তু দোনো দলেই কিন্তু আসাদুজ্জামান কামালের কাছে বারবার যা গেছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছা করলে কিন্তু এটা কি করতে জামালরা মিটায় দিতে পারতেন, কিন্তু উনি কোনো পক্ষপাতিত্ব নিয়া বা কোনো কিছুর সদিচ্ছার কারণে অভাব, মানে জি দুইটা জি জি একটা ঘটনাকে আপনার মীমাংসা করে দিয়ে সেই ঘটনার সেই জিনিসটাকে আরো এস্টাবলিশ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা না নিয়ে উনি নীরব থেকেছেন। নীরব থেকে দুটো দ্বন্দ্ব জিয়ে রেখে বরংস এটার মধ্যে রক্ত হয়ে একটা সংঘর্ষ মানে বাধায় দিচ্ছে ভিতরে দিয়ে, মানে দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করুক, যাতে পুলিশ প্রশাসনের একটা বাণিজ্যের সুবিধা হয়। আমরা যে গত বছর টঙ্গীর মাঠে আমরা যা দেখলাম, দেশের মধ্যে গত বছর আমরা টঙ্গী ইস্তেমার মাঠে যা দেখলাম, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এইখানে আল্লাহ রাসূলের বাণী প্রচার করতে গিয়ে মানুষকে নির্বিচারে মারা হচ্ছে। এই যে দুইটা দল, মৌলানা সাদ এবং জুবায়েদপন্থী, আমার কথা হইল এটা আমার দেশের একটা ইস্তেমা, এটা বহু কাল ধরে এখানে প্রচলিত। আগে ছিল একটা, সারা বাংলাদেশ থেকে একযুগে মানুষ আসতেন আনন্দে উৎসাহ নিয়ে। এখন এখানে আসলে মানুষ ভয় পায়। দুইটা গ্রুপ, আরে ভাই দুইটা গ্রুপ, আপনি দুইটা গ্রুপ করছেন ভালো কথা, দুইটার তো দুইটা সময় ফালাইছেন। আপনি একটা সময় আগে করে যাওয়ার পরে এরা মাল সামান গুছায় নিয়ে বাড়ি চলে যাবে, এক সপ্তাহ পরে আরেক গ্রুপ আসবে। এখন মাওলানা সাদের যে গ্রুপের কথাগুলি আমি শুনছিলাম একজন মাওলানার কাছ থেকে, ওনাদের কথা হইলো জুবায়েরপন্থীরা যদি আগে করে তাহলে তাদের মাল সামান রেখে চলে যেতে হবে, জুবায়ের সাতপন্থীরা আইসা এটার মধ্যে এই বসবাস করবে। সুতরাং এটা তো একই প্যান্ডেলে। এখন আমার কথা হইলো সরকার তো একটা নির্ধারিত সময় বেঁধে দিছে যে এক সপ্তাহের ভিতরে এরা করবো, মানে 3 দিন পরে, এক সপ্তাহ পরে আরেক জেলার, মানে 2 ভাগে ভাগ করা হয়েছে। সুতরাং আমরা চলে যাব নির্বিঘ্নে বাড়ি ফিরে যাবো, পরে আপনারা আশা করেন। এখানে হানাহানি দরকার কি, এখানে মারামারি দরকার? এইটা সমস্তটাই দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রী এড়াইতে পারে না তার আমল থেকে। জি এনামুল ভাই, সাধারণ জনগণ না এইটাই জি বলেন, কি বলতে চাইছিলেন বলেন, তারপর আমি প্রশ্নটা আপনাকে করছি। ওই শাহিন ভাই যে কথাটা বলছেন যে এই ঘটনাটা, ওই যে এই তাবলিগ জামাতের যে ঘটনাটা, যে গ্রুপিংটা, এই গ্রুপিংটা সৃষ্টির মূল নায়ক হইল এই আসাদুজ্জামান কামাল সাহেব। হ্যাঁ ঠিক আছে, উনি নেপথ্যে থেকে এই ঝামেলাটা সৃষ্টি করাইছে পরিকল্পিতভাবে, মানে দুইটা গ্রুপ নিয়ন্ত্রণ করার জন্য, সুবিধা নেওয়ার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এই নাটকটাই করছে, এই মাস্টার প্ল্যানটাই করছে এই আসাদুজ্জামান কামাল। উনি আসলে প্রকৃত অর্থে আমার জানা মতে, আমি যতটুকু, যে আমার যত জ্ঞান হওয়ার পরে, যতটুকু বুঝ হওয়ার পরে, যতটুকু দেখছি, যতগুলো স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি, সবচেয়ে ক্রিমিনাল এবং বাজে প্রকৃতির লোক হইল এই আসাদুজ্জামান কামাল। না আমরা তো এইরকম যে কারণে আমি ওনাকে মাননীয় বলার কোন, রানা প্লাজার মতো বিল্ডিং আওয়ামী লীগ এই বিএনপি নেতা কর্মীরা জাকিয়ে ভেঙে ফেলছে, ফিলার ধরে মানে জাকি দিয়ে ভেঙে ফেলছে। এরকম ধরনেরও তো আমরা মানে মন্তব্য দেখছি। আসলে মন্তব্য এখনো দেখতে পাচ্ছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এই কথাটা বলছিলেন। না আপনার আমি স্মরণ করি, একটা মিনিট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর মহিউদ্দিন খান আলমগীর বলছিলেন, যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে এই যে রানা প্লাজার ঘটনাটা দোষে পড়ার পিছনে এটা আসলে কারণটা কি, তখন সে এইভাবে বলছিলেন যে এখানে জামায়াত বিএনপির পোলাপান মিছিল করতে গিয়ে জড়ো হইয়া পিলারে ধরে জাকাতাকি করছে, পরে এই বিল্ডিং ভাঙিয়া পড়ছে। কত বড় মূর্খের মতো কথা! সে নাকি একজন সাবেক সচিব, সে যদি এইসব কথা বলে একজন বিসিএস ক্যাডার, দেশের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যায়? এটা তো ঠিক আছে, ওরা তারা পাচ্ছে। ওনার বক্তব্যটা কিন্তু, হ্যাঁ ওনার বক্তব্যটা রেজাল্ট হইলো কি, মানে বক্তব্যটার মূল্যায়ন করে আনারি টাইপের বক্তব্য, মানে যারা ওই অযোগ্য লোকের বক্তব্য, যেটা যে এই জায়গাটা সম্পর্কে সে জ্ঞান কম, আনারি টাইপ, যেটা আমরা বলি এক্সপার্ট। আর আসাদুজ্জামান কামাল কিন্তু হইলো ক্রিমিনাল, সে বুঝে শুনে সবকিছু করছে, পরিকল্পিত ভাবে নষ্ট করছে। জি এনামুল ভাই, আমার কথা হইলো, যখন সাংবাদিকরা তার কাছে এই প্রশ্নটা করছে, তখন তার উত্তরটা এইভাবে দেওয়ার দরকার ছিল যে এখন এত কিছু উত্তর দেওয়ার সময় এখন না, এখন উদ্ধার কাজের সময়, আপনারা চলেন আমরা সকলে মিলে উদ্ধার কাজের সহায়তা করি,
পরবর্তীতে আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় জাস্টিফাই করে দেখবো এখানে কি ঘটনাটা কি ছিল, বিল্ডিং এর ত্রুটি ছিল নাকি ফায়ার ফাইটার ত্রুটি ছিল। এটা এখন সময় না আমাদের এত কিছু বলার, আমরা চলেন সকলে মিলে সাভার যাই, উদ্ধার কাজে অংশগ্রহণ করি, আপনারা শরীক হন। উনি এটা না বললে উনি বিএনপি এবং জামায়াতের উপর দোষ চাপায়া উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেন। কি সুন্দর বাণী, আর আমরা এটাকে বিশ্বাস করে নিচ্ছি। এরা যা বলবো, এই যে বাংলাদেশের একটা সংস্কৃতির রেওয়াজ, এই যে আমি আপনাকে কয়দিন আগে একটা কথা বলছিলাম যে বিরোধী পক্ষ যখন হরতাল দেয় দিন শেষে তখন তারা ব্রিফিং করে যে সরকার, এই দেশের জনগণ স্বতঃস্ফূর্ত হরতাল পালন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটু পরে সরকারি দল ব্রিফিং করতেছে যে জনগণ হরতাল প্রত্যাখ্যান করার জন্য জনগণকে অসংখ্য ধন্যবাদ। এই যে ধন্যবাদের সাগরে আমরা ভাষায় দিলেন, আপনারা কি আদৌ জানতে চাইছেন যে হরতালে কি আমাদের কোনো লাভ বা ক্ষতি হয়েছে কিনা? সুতরাং আমরা শুধু ধন্যবাদের উপরে আছি আর আমরা শুধু ফরমাইশের উপরে আছি। আমরা তো ওই যে আমরা একটা কথা, আমরা এই লোকাল দেশে একটা কথা কয় যে সাবেক হইছে সুধীর ভাই, আনন্দের আর সীমা নাই। আমাদের দেশে এই প্রবাদ বাক্যটা চালু আছে। জি এনামুল ভাই, আমাদের অবস্থাটা হইছে এইরকম আর কি। যাই হোক, আমাদের অবস্থা যাই হইছে হবে, আবারও সামনে আগামীতে কি হবে না হবে একটা এখনো আমরা শঙ্কিত। তো আমরা যে সাধারণ জনগণ, আপনার বাসায় যে অসাধারণ যে জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে যদি বিরোধী অংশ থাকে বা অংশ গঠন হয়, তাহলে আমাদের সম্ভাব্য প্রভাব আমাদের দেশের উপর কি পড়তে পারে। সাধারণ জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে যদি বিরোধী অংশ থাকে, তারা বিরোধী গঠন থাকে, তবে সম্ভাব্য প্রভাব দেশের জন্য কি হতে পারে। বিরোধী বলতে কথাটা আমি ক্লিয়ার বুঝতেছি না, মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন আর কি, মানে কি রাজনীতিবিদের চিন্তা চেতনা এক ধরনের, জনগণের চাওয়াটা তাকে অন্য ধরনের। যেমন জনগণের চাওয়া হলো আমরা একজন সত্যিকার অর্থে নেতা চাই, যে নেতা দেশ ও দেশের কথা চিন্তা করবে। কিন্তু সেই নেতা যদি নিজ পরিবার, নিজ সংগঠন, আপনি যদি সরকারে যান, আপনি যদি ক্ষমতা যান, আমি যে দলের হই না কেন, আমি কিন্তু আপনার জনগণ, আমি তো আপনার জনগণ। আমি যদি এই আপনার ওয়ার্ডের যদি আমি ভোটার হয়ে থাকি, আমি যে বাংলাদেশের নাগরিক হিসাবে আমার তো মৌলিক কিছু অধিকার আছে। আমি দল ভিন্ন করতে পারি, দলের ভিন্নতা থাকতে পারে। বুঝতে পারছি, ধন্যবাদ মামুন ভাই। আপনার যে কথাটা রইল, মানে আমরা একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়, মনে করেন একজন ব্যক্তি একটা দলের ব্যক্তি, কিন্তু নির্বাচিত যখন হয়ে যায় তখন সে আর দলে থাকে কিনা বা তখন তার দায়িত্বটা কি। এখন রাজনীতির হিসাব বা রাষ্ট্রের সরকার পরিচালনার যে থিম, যে সূত্র, যে উদ্দেশ্য থাকে, সেটা হলো একজন ব্যক্তি তার দলের মাধ্যমে নির্বাচিত হয়েছে, কিন্তু সে যখন নির্বাচিত হয়ে যায় তখন সে আর শুধুমাত্র তার দলের ব্যক্তি থাকে না, সে অল ওভার তার এরিয়া, সকল জনগণের সে প্রতিনিধি। এখন এই জিনিস বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলের এই জিনিসটা, এই যে ধারণাটা এখন যারা প্রতিনিধি হইতেছে, তারা এই ধারণা এই সম্পর্কে তার ন্যূনতম ধারণাই নেই। তার স্ট্যাটাসটা কোন জায়গায় যায় এই সম্পর্কে ন্যূনতম ধারণা এখনের যারা প্রতিনিধি নির্বাচিত হয় এই সম্পর্কে তার ধারণাই নেই, তার আইডিয়াই নেই। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। এখন এই কথা কারে বুঝাইবেন? যদি আপনি বলতে যান এ তো বিপদ। শাহিন সাহেব, এই ব্যাপারে আপনার 1.5 মিনিটের একটা উক্তি চাই। 1.5 মিনিটের মধ্যে আপনি আমার উক্তি হলো এনামুল ভাইয়ের কথা সূত্র ধরে বলি, যিনি নির্বাচিত হয়েছেন এই সংসদীয় আসনে বলেন বা চেয়ারম্যান বলেন,
আগে জবাবদিহির আওতায় আসতে হবে, তাকে জবাবদিহির আওতায় যেন থাকতে হয়। এখন তো আমরা যা দেখছি কেউই জবাবদিহির ভিতরে না, একবার সংসদ সদস্য হয়ে গেলে এই জবাবদিহির ভিতরে কেউ পড়ে না। দল যদি তার শৃঙ্খলা ভঙ্গের দেয়, তাকে বহিষ্কার না করে জনগণ তাকে কিছুই করতে পারে না। সুতরাং জবাবদিহি না থাকার কারণে যা হচ্ছে এগুলি দুর্নীতি, স্বজনপ্রীতি সবগুলি জবাবদিহি তার রাজনীতি না থাকার কারণে এখন সব সেক্টরে। জি সাহেব, আপনাকে আমি একটু স্টপ করছি। এই যে বহিষ্কার যে ব্যাপারটা, একটা পানিশমেন্ট, বহিষ্কার পানিশমেন্ট না, বহিষ্কার হলো তার অহংকার। কারণ সে আজকে বহিষ্কৃত হচ্ছে, 3 মাস পরে তাকে আরো উচ্চ পদ দিয়ে তাকে আবার অন্য জায়গায় অধিষ্ঠিত করা হচ্ছে। বহিষ্কারটা হলো বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি আপনার কি বলে এই পুরস্কৃত করা। কারণ আজকে বহিষ্কার, আজকে একটা যে কোনো একটা কারণে আপনি তাকে বহিষ্কার করলেন, 2 মাস 3 মাস 4 মাস পর, মানে রাজনীতির ভাষায় যেটা আইওয়াস 3 মাস পর তাকে সাময়িক সান্ত্বনা দেওয়া। আমি আপনাকে বলি, তাকে জায়গা দেওয়া হয়। সুতরাং বহিষ্কার, এখন আমি আপনাকে বলি, বহিষ্কারের পাশাপাশি আমি আপনাকে বলি, মামুন ভাই আমি আপনাকে বলি একটা কথা। আমি ছোট সময় আমার মামার বাড়িতে বেড়াইতে গেছিলাম, অনেক জায়গায়, সম্ভবত 1997 বা 98 সালের বা 98 সালের দিকে। তখন আমার মামা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছিলেন। তখন আমার মামা একটা কথা বলতেন যে তৈল বলে একটা গল্প আছে, যে যে যত বেশি তৈল মারতে পারে সে তত বেশি উপরে উঠতে পারে। এই যে বহিষ্কারের যে একটা কথা বললেন, বহিষ্কারটা আমি শুরু করছি ঢাকা মহানগরের সাবেক যুবলীগের প্রেসিডেন্ট ইসমাইল চৌধুরী সম্রাটকে দিয়ে। কেসিনো কাণ্ডের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে জেলে দেওয়া হয়েছে। ইদানিং কিছুদিন আগে দেখলাম তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়ে এবং তাকে আগের জায়গায় সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাহলে বহিষ্কারটা করলেন কেন আপনি, আর তার বিচারটাই কি করলেন? আর বহিষ্কার যেটা এটা হলো পুরস্কারের স্বরূপ আর কি, পুরস্কারের আলামত। আপনি মনে করবেন রাজনীতিতে জেল কাটা মানে আপনার প্রমোশন হওয়া, আর বহিষ্কার মানে আপনি কোনো একটা ভালো জায়গায় চলে যাওয়া। কিছু কিছু বহিষ্কার আছে যেগুলি আর বাকি জীবনে ফিরে আসে না। যেমন কিছু কিছু বহিষ্কার বলতে, ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসছিলেন, বহিষ্কার হয়ে গেছিলেন, আর ঢুকতে পারেন নাই। এই যে বঙ্গবীর কাজী সিদ্দিকী, উনি একবার চলে গেলেন আর আসতে পারলেন না। আপনাদের জাতীয় পার্টির কাজী জাফর সাহেব, সম্ভবত সাবেক উপপ্রধানমন্ত্রী, উনি একবার বহিষ্কার হয়েছিলেন, পরে আর দলে ঢুকতে পারছেন আর নিচেও না। কিছু কিছু বহিষ্কারের ক্ষেত্রে আমরা দেখছি 100% স্বতঃস্ফূর্ত পালন হয়েছে, আর কিছু কিছু বহিষ্কার এগুলি টাকা এবং তেলের বিনিময়ে মানুষ উপরে উঠে গেছে। এখন আমার কথা হইলো, সর্বশেষ কথা হইলো, জনগণ, এই জনপ্রতিনিধিরা সকলেই এবং ইভেন সরকারের আমলাগুলিও যেন জবাবদিহির আওতায় যেন আসে। আমাদের উপজেলায় একজন টিউনু সাহেব যদি আসে 3 বছরে বা 2 বছরের জন্য দায়িত্ব পালন করতে, আসার সঙ্গে সঙ্গে যদি আমার এখানে যিনি সদস্য ছিলেন তিনি যদি তার সম্পদ হিসাবটা নিয়ে নিতেন যে আপনি কি নিয়ে এখানে আসছেন, আর যাওয়ার সময় আবার যদি নিতেন যে আপনি এখন চলে যাচ্ছেন, এই 2 বছর দায়িত্ব পালন করছেন, আপনি এখন তো সম্পদের পরিমাণটা কি, এটা রাষ্ট্র এবং সরকার চাইতে পারে। আর আপনি আমি জনগণ এই জবাবদিহির আওতায় কাউকে আনতে পারবো না। আপনি আমি জনগণ যদি আনতে যাই, তো হয় আপনি আমি জেলে যাব, আর নয়তো আমি গুম হয়ে যাব। এই কথাটা আপনি লিখে রাখেন। জি আলামিন সাহেব, হাফেজ সাহেব। জি 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 যে আসলে এই যে শাহিন ভাই যে কথাগুলি বলতেছিল, আসলে শাহিন ভাইয়ের কথার প্রত্যেকটা কথার মধ্যে লজিক আছে, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু লজিক আছে, সুন্দর সুন্দর ইয়াগুলি। আসলে যে আমরা যাদেরকে ওই যে বললেন না যে ডক্টর কামাল হোসেন কিংবা যারা যে নেতাগুলির কথা বললেন, এরা তো মনে করেন যে কাদের সিদ্দিকী, এরা যে দল থেকে বের হয়েছিলেন, বের হওয়ার পরে চিন্তা করলেন যে আমরা আর এই দলে ঢুকবো না, নিজের মাথা উঁচু করে দাঁড়াবো, নিজের মাথাকে উঁচু করে দাঁড়াবো। কিন্তু ওই যে যারাই তেল মারতে পারছে, নিজেকে মনে চাটুকারিতা মনে করছে, চাটুকারিতা ভাইবা নিছে, এরাই গিয়ে দেখছে যে পদ উন্নতি বললেন যে পুরস্কৃত হয়, ওরা বহিষ্কার হওয়ার পরে যে পুরস্কৃত হয় ওরাই যারা চাটুকারিতা, অর্থাৎ যারাই তার পিছনে যে তেল মারতে পারছে, পায়ের মধ্যে পা চাটতে পারছে, এরাই কি হয়েছে, বড় হয়েছে।
ওরাই পুরস্কৃত হয়েছে। আর যারা কাউকে তেল মারে নাই, সত্যিকার অর্থেই মনে করেন যে দল থেকে যে দলের কোনো, এই যে আমি ওই দিনকে আপনাকে একটা কথা বলছিলাম যে আজকে আমি তো একজন নেতাকে অনুসরণ করি, আমি আমার নেতাকে অনুসরণ করি। এখন নেতা যদি একটা মন্দ কাজ করতেছে, মন্দ কাজ করার জন্য আমি নেতাকে বাধা দিলাম কিংবা নিষেধ করলাম, আমি নেতাকে বললাম যে এই কাজটা করা যাবে না, কিন্তু দেখা গেল এই কথাটা বলার কারণে নেতা আমাকে বহিষ্কার করে দিছে কিংবা নেতা আমাকে দল থেকে বের করে দিছে। তাহলে আমার উচিত ওই, হয়তো ওই নেতা ওই অপরাধ ছাড়বে, না হয় আমি দল ছাড়বো। আর যদি আমি নেতাকে, এই যে বর্তমান অবস্থা আওয়ামী লীগের অবস্থা, অর্থাৎ এই যে আমাদের প্রধানমন্ত্রী এই যে দেশ ছেড়ে পালাতে হয়েছে কিসের জন্য? আমরা যারা চাটুকারিতা ছিলাম, অর্থাৎ আমরা বলতে যে আমরার কথা বলতেছি যারা আমাদের দেশেরই তো, যারা আমাদের মতোই তো, আমরাই তো জনগণ। আমরা জনগণেরই তো কি করলাম, তাকে উৎসাহিত করছি যে না আপা এটা ঠিক আছে, আপা এটা যেটাই করছে আপাকে উৎসাহিত করলাম। আপা তো খালি স্তরে 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 খালি উপরেই উঠছে, এখন উপরে যে উঠছে আর তো আপা নিচে নামতে পারে না। কিন্তু আর আপার দেশপ্রেম দরকার আমাদের ছিল ভিতর, কি, আপার দরকার ছিল একটা স্বতন্ত্র ভাবে একটা পর্যবেক্ষণ টিম রাখা, মানে এটা সব মামুন ভাই, আমাদেরই মানে মামুন ভাই, প্রয়োজন। ভাই, আমি হুজুরের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই। এই যুগে যুগে সমস্ত আপারের পিছনে একজন হামান থাকে। ফেরাউনের যেমন একজন হামান ছিল, যে আপনি জি জি যদি এখন আল্লাহরে স্বীকার করে নেন তাইলে এটা আমাদের জন্য লজ্জা এবং জাতির জন্য লজ্জা। এটা আমার ডিসক্রেডিট হয়, আপনার ডিসক্রেডিট হয়। সুতরাং আপার এই যে তেল মারি উপরে উঠেছে, আর আপাও ফুলতে ফুলতে এরকম অবস্থায় হয়েছে, হাওয়ায় বাঁচতেছে। আপা হাওয়ায় বাঁচ থেকে একসময় টক করে পড়ে গেছে হাওয়ায় উঠতে। বাস থেকে মানে আপা আমি যেখানে এই বলতেছিলাম হামানরা, এই প্রত্যেক সরকারের আমলে আচ্ছা, কোনো না কোনো একজন হামান, কোনো না কোনো একজন হামানরাই সরকারকে বিপদে ফেলছে। এখন এই হামানরা একদম শাহিন সাহেব, নাই। শাহিন তবে সাহেব, শাহিন সাহেব হুজুর, আমি যেটা জি বলতেছিলাম যে এই আপা বলেন, ভাই বলেন, মামু বলেন, যেই মানে উচ্চ মহলে তাকে তার একটা নীরব পর্যবেক্ষণ টিম রাখা উচিত, মানে দেশের সাধারণ মানুষের সাথে মিশে তাদের তত্ত্বগুলা, তাদের চাওয়াগুলা, তাদের পাওয়াগুলা কি হচ্ছে না হচ্ছে, এরকম ধরনের একটা ইয়া দরকার আমার যুক্তিতে। তখন সত্যিকার অর্থেই যে ওনার মানে দেশপ্রেমের যে এই মাহাত্ম্যটা উনি বুঝতে পারবে। এই মেসেজগুলো যদি সঠিকভাবে রুট লেভেল থেকে যদি সঠিকভাবে, আর ঢাকা বসে যদি আমি ঢাকা 2টা 3টা 4টা এলাকা পরিদর্শন করে আমি তথ্য নেই, সেই ক্ষেত্রে তো আর হচ্ছে না। এটা হলো আসলে সভাপতির ক্ষেত্রে মানে এরকম একটা ইয়া থাকা মানে উচিত। সত্যিকার এটা হলো আমার সত্যিকার অর্থে যে কথাটা মামুন ভাই, ভাই। কথা আসছে যে এই আপনি যে একটা টিমের কথা বললেন যে একটা বিশেষ টিম যদি থাকে, তাহলে তো আসলে আমরা দেখছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ যারা খলিফা ছিলেন, ইসলামী খলিফা যারা ছিলেন, তারা কিন্তু আমাদেরকে রাজনীতি কিংবা আদর্শ দেখিয়ে গেছেন, শিখায় গেছেন। কিন্তু আমরা কি হ্যাঁ, ওই যে বললাম না, ইতিহাস ইতিহাস শিখে গেছেন, কিন্তু আমরা ইতিহাস কি দেখে শিক্ষা নিছি? না, না, শিক্ষা নেই নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অর্ধ জাহানের খলিফা ছিলেন। একটা বাংলাদেশ না, ভারত না, পাকিস্তান না, এরকম ভারত মহাদেশ না যে এর মতো রাষ্ট্রের মালিক ছিলেন। উনি অর্ধ পৃথিবীর অর্ধ জাহানের মালিক ছিলেন। কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করতেন? ছদ্মবেশ ধরতেন, কৃষকের বেশ ধরতেন, দইরা দইরা গরিবের বাড়ির কিনারে কিনারে যাইতেন, বিভিন্ন জায়গায় যাইতেন, বিভিন্ন মহলে যাইতেন, যায় যায় দেখতেন আসলে কি তারা কোন অবস্থায় আছেন, আবার সে কোন অবস্থায় আছে। যে একটা বা বুড়ির তাদের ঘটনা আমরা প্রতিক্রিয়াটা শুনছিলাম কি, না? তারা কি বলে, তাদের প্রতিক্রিয়াটা কি, তারা কি বলে শাসকের সম্বন্ধে? গোপনে কে ছদ্মবেশে জানতেন। হ্যাঁ, জানতেন, হ্যাঁ। যে উমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা এরকম যে উনি একদিন কি করছেন, এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে একটা কুঁড়ে ঘরের মধ্যে গেছেন, যা ঘরের বাহির থেকে শুনতেছেন যে একটা, এই ঘরের ভিতরে একটা বাচ্চা মহিলা মেয়ে বাচ্চা ছিল। তো মা বলতেছেন যে বকরি দহন করছে, দুধ একটু কম পড়ছে। তো মা বলতেছে একটু দুধ দিয়ে দাও, পানি মিশায় দাও, তাইলে তো পুরানো হয়ে যায়। তা মেয়েটা বলতেছে যে না মা, এটা তো উমর তো দেখবে। তো মা বললো তো উমর কি এখানে আছে দেখবে, অথচ উমর ঘরের পিছনেই দাঁড়ানো ছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা দেখবে, বলতেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা যদি না দেখো, কিন্তু উমরের আল্লাহ তো দেখেন, আমার আল্লাহ তো দেখতেছেন। যখন তার এই অন্তরের ভিতরে ভয় দেখছেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত, অর্থাৎ তার সিংহাসনে যাওয়ার পরের দিনেই তার ছেলের জন্য পয়গাম নিয়ে আসছেন এই মেয়ের জন্য।
অর্থাৎ এরকম একটা মেয়ে আবার পুত্রবধূর দরকার ছিল। তাইলে এই এই যে পর্যবেক্ষণের দ্বারা যে আপনি যে বললেন যে আসলে প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা এরকম একটা টিম তৈরি করা দরকার, নিজে পর্যবেক্ষণ করা দরকার। আমি নেতৃত্ব পাইছি, ঠিক আছে, আমাকে কে কতটুকু ভালোবাসতেছে, কে ভালো পায়, এটা আমার ছদ্মবেশ ধরে পর্যবেক্ষণ করা দরকার। আর আমি তো এমনি তো আমার সামনে তো সবাই এসে তেল মারবে যে আলহামদুলিল্লাহ হুজুর তো খুব ভালো, হুজুর তো ভালো মানুষ, হুজুর তো এরকম এরকম, কিন্তু হুজুরের পিছন দিয়ে যে কে কে বাস দেয় এটাও দেখা দরকার আছে। এখন হুজুর আমি 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 মামুন ভাইয়ের কথা আপনি শুনতে, মামুন ভাই আমি আপনার কথাতে আসছি। উনি আবার ওই যে মামুন ভাই আপনাকে আমি 1 মিনিট থামাই, একটা কথা হুজুরের কথার সাথে আমি স্মরণ করাই দেই। এখন আপনি যে নেতৃত্বের কথা বললেন, যে একটা টিমের কথা বললেন, এই টিমগুলি কারা গঠন করবে, এই টিমগুলির দায়িত্বে কে থাকবে? এখন আপনার একটা কথা বলি, একজন প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের বেলায় হলো প্রেসিডিয়াম আর বিএনপির বেলায় হলো স্থায়ী কমিটি, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য তারা। একজন প্রেসিডিয়াম সদস্য সে একাধারে সংসদ সদস্য, সে একজন মন্ত্রী, সে একজন প্রেসিডিয়াম সদস্য। তার দায়িত্ব না না তার দায়িত্ব আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে বলতেছি তার চাওয়া পাওয়াটা তো পরে যাইতেছে। একটা লোক যদি 3টা দায়িত্ব থাকে তখন আপনি সে কোন দ্বারা শরীর পালন করতে পারবে এটা বলেন? হুজুর যদি 3টা মসজিদে নামাজ পড়ায় একই টাইমে, তাহলে হুজুর কি পারবো? না। সুতরাং এক ব্যক্তি, আপনি প্রেসিডিয়াম আছেন, প্রেসিডিয়ামের জায়গায় থাকেন, আপনি মন্ত্রী আছেন, মন্ত্রীর জায়গায় থাকেন, আপনি দলের প্রেসিডিয়াম, দলের একটা কাজ করেন। দলের আলাদা একটা ইয়ে থাকা দরকার, রেজুলেশন, যেখানে শুধু দলের ভালো মন্দ জাস্টিফাই হবে, আর এখানে হলো মন্ত্রীদের একটা তদারকি হবে। সুতরাং এক ব্যক্তি 3-4 দায়িত্ব পালন করতেছে, একজন মেয়র, একজন সংসদ সদস্য, আরে কি যন্ত্রণা! আমার মেয়রও লাগবো, আমার এমপিও লাগবো, আমার আবার দলের বড় পদও লাগবো। একজন তো 3 দায়িত্ব পালন করতে পারে না। একজন অ্যাডভোকেট, না একজন অ্যাডভোকেট সে আইনি লড়াইও দিব, আবার বিচারক আসনের বৈশাখে সে বিচারও করবো, তা পারবে না। শুধু অ্যাডভোকেট যিনি শুধু আইনের সেবা দিয়ে যাবে, আর যিনি বিচারক সে বিচারালয় সামলাইবে। সুতরাং একজন এক দায়িত্বে থাকলে আমার মনে হয় কিছুটা স্বচ্ছতার জবাবদিহিতার আওতায় আসতে পারবো, সেও স্বচ্ছ থাকবে। কারণ এক ব্যক্তি সব পদ মিটা থাকা। এই উবাইদুল কাদের ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে কি দল গুছাইবো? সড়ক ও জনপথ এবং সেতু, সড়ক জনপথ ও সেতু মন্ত্রী দায়িত্বে, তার মানে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে। এখন সে এই 2টা মন্ত্রণালয় চালাইবো, না দল চালাইবো, না তার সংসার চালাইবো? আপনি বুঝেন সে কি পরিমাণ প্রেশারের মধ্যে আছে, সে কোনবারে ভালো করতে পারবো। সুতরাং এই 12 কামলা কিন্তু বাদ পায় না ভাই, বাংলা কথা যেটা। এই রাজমিস্ত্রি, আপনি কাঠমিস্ত্রি, আপনি রাজমিস্ত্রি, আপনি কাঠমিস্ত্রি, আপনি আবার চুলো কাটেন, আপনি আবার কত কামও দেন, তাইলে হইব না। আপনি যেটা করবেন একটাই করবেন। এনামুল ভাই, এই ব্যাপারে আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে ছিলাম এনামুল ভাইয়ের কথাটি শোনার জন্য। আমার একজন সুবক্তা, উনি খুব ভালো একজন বক্তা, আমার পছন্দের মানুষ। এনামুল ভাইয়ের কথাটি শুনলে, আলামিন হুজুর আছেন, আলামিন হুজুরের লজিক গুলি সুন্দর, উনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উক্তি দিয়ে কথা বলেন। এইটাই হওয়া উচিত আমাদের মুসলমানের জীবনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা থাকা লাগবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি জবাবদিহিতা, দায়বদ্ধতা। আমি মুসলিম, আমার যেন সর্বশ্রেষ্ঠ পরিচয় আমি মুসলিম, আমার এই আল্লাহ রাসূলের প্রতি আমার একটা দায়বদ্ধ থাকা লাগে। উনি বারবার এই কথাটি স্মরণ করে দিচ্ছেন আমাদেরকে, একটাই, যে আমি সত্য এবং ন্যায়ের পথে থাকতে হবে। এই যে এখানে যে আমার মামুন চাচা যে লেখলো যে নেতা নয় নীতি চাই, নীতিটা কোথা থেকে আসবে? কোরআন হাদিস থেকে নীতি নিতে হবে, এছাড়া নীতি নিলে হবে না। মামুন ভাই, 10 কথার এক কথা, এই এনামুল ভাই না আছে, এই যে পুলিশের নতুন একটা পোশাক আসছে, এটা নিয়ে তো আপনারা কিছু বললেন না। আমার কাছে খুব ভালো লাগছে পোশাকটা, যারা একটু সুঠাম দেহের, স্বাস্থ্য ভালো, এই পোশাকটা পরছে। আমি নিঃসক্কি আজকে একদম ফেস টু ফেস কারে থেকে কথা বললাম এবং দেখলাম যে না, ভালোই লাগে। এটা হয়তো আনইজি ফিল করতেছি, নতুন দেখছি। যখন এটা আমরা কন্টিনিউ দেখবো তখন মনে হবে যে এই পোশাকটা সুন্দর। এনামুল ভাই, আপনি একটু মূল্যায়ন করেন, পরে আমি বলছি। শাহিন ভাইয়ের কথাটা সুন্দর এবং পোশাকটা সুন্দর, এটা ঠিক আছে, নতুন কালারের পোশাক। কিন্তু আমার একটু প্রশ্ন হইলো এখানে, আমার একটু কথা আছে এখানে, হইলো যে পোশাক পরিবর্তন করলেই কি জনগণ সঠিক সেবাটা পাবে? আমি সেই অর্থে কথাটা বলি না, আমি শুধু পোশাকটা কথা বলছি। এখন আমার কথা হইলো
আপনি পোশাক দিয়ে আপনি কি করবেন? আপনি কি পড়ছেন আমি জানি না, কিন্তু আপনার ব্যবহার সুন্দর, আপনার ব্যবহার মাধুর্য আছে, আপনার শিক্ষা আছে, এইটাই হলো সবচেয়ে বেটার। পোশাকটা হইলো ম্যাটার করে না। পোশাকটা যেহেতু সরকার একটা পোশাক দিছে, এইটার উপর আলোচনা করলাম আর কি, আর কিছু না। না, পোশাকটা সুন্দর, এটা ঠিক আছে। পোশাকটা বদলাইছে, এটাও যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। কিন্তু আমার কথা হলো গুরুত্ব, এই বেশি গুরুত্ব দেওয়া দরকার হলো তাদের আচার আচরণ, ক্যারেক্টার, চরিত্রটা কি ঠিক করা সম্ভব কিনা। আর এখানে কনস্টেবলের আর এসআই এর পোশাক বদলাইয়া, আর যারা আইজি সাহেব, ডিআইজি সাহেব, ওনাদের চরিত্র মনে করেন আসাদুজ্জামান সাহেবের চরিত্রের মতন যদি থাকে, কনস্টেবলরা কি সেবা দিবে? এটি হলো আমার প্রশ্ন। মূলত কি সমস্যাটা জনগণের সঙ্গে তাদের আচার আচরণ, তাদের কর্মকাণ্ড গুলার পরিবর্তন হয়েছে কিনা, উন্নত হয়েছে কিনা, বা উন্নত করা প্রয়োজন কিনা, কি পদক্ষেপ নিছে। এনামুল ভাই, আর মাঠ পর্যায়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্দিষ্ট দায়িত্ব পালন করার পরে, তার দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন পুলিশ তাকে দেখবে ততদিন তাকে সেলুট দিবে। কিন্তু আমরা দেখছি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে খালি কোনো মতো ক্ষমতা থেকে নামে একটু পরে লাত্তি কোথা শুরু হয়ে গেছে গা এই পুলিশেরই। অথচ পুলিশ আজীবন তাকে সেলুট দেওয়ার কথা ছিল। একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন তার মন্ত্রণালয় থেকে বিদায় নিবে, এলপিআরে চলে যাবে, তখন আজীবন পুলিশ তাকে শ্রদ্ধা করে সেলুট দিবে। এখন আমরা যা দেখি, এই যাওয়া একটু পরে এই যে আসাদুজ্জামান কামাল ক্ষমতা থেকে নামলেন, পরের দিন যদি ঢাকার মাটির কাজ করে কি রায় মারা লাগবে। বাংলাদেশের সাংবিধানিক পদগুলো আছে, সবগুলোর ক্ষেত্রে একই জিনিস হওয়া উচিত। তার জন্য আমাদের দরকার নীতি, তার জন্য দরকার আমাদের আদর্শ। পোশাক তো একটা সাময়িক জিনিস, পোশাক একটা সাময়িক জিনিস। এই যে পোশাক বদলের সাথে সাথে যদি আমাদের পিছনে যে গ্লানি ছিল, সেই গ্লানি মুছে যদি আমরা নতুন উদ্যমে, নতুন ভাবে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যদি কাজ করি, সেটা হবে প্রকৃত পোশাক বদলানোর সাথে মামুন ভাই, ব্যাপারটা। মামুন ভাই, পোশাক বদলানো, মামুন ভাই, এনামুল ভাই, আপনি আইনের মানুষ, আপনাকে এই ইতিহাস জানা মানুষ, আপনাকে একটা কথা স্মরণ করে দিই। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন চাঁদপুরের মেজর রফিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রফিক সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হইলেন। হওয়ার পরে ফরিদপুরে সাজেদা চৌধুরীর ছেলেরা একটা হত্যাকাণ্ড সংঘটিত করলো। দিনে দুপুরে প্রকাশ্যে একজনকে গুলি করে মারলো। মারার পিছনে নাম আসছে কার? সাজেদা চৌধুরীর ছেলে লাবুর, দীপু চৌধুরী সম্ভবত, বা হ্যাঁ লাবু সম্ভবত তার নাম। যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা মোটামুটি তুলফার। তখন স্বরাষ্ট্রমন্ত্রী রফিক সাহেব বিনা প্রটোকল না নিয়ে, কাউকে না জানিয়ে এই পদ্মার ফেরি পার ওই পারে গিয়ে শুদ্ধ খালি ওই পারের যে টিউনো ছিল আর ওসি ছিল তাকে জানাইছে যে আমি আসতেছি। উনি সরাসরি গিয়া ঘটনাস্থলে গিয়া ছদ্মবেশে গিয়ে জানতে পারলেন যে হত্যাকাণ্ডের পিছনে কে দায়ী। তখন নাম আসছে সাজেদা চৌধুরীর ছেলে। তখন উনি ঢাকা ফিরে আসছে। তখন তো পুরা ফলাও করে প্রচার করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বিনা প্রটোকলে। সুতরাং উনি আইসা পরে শেখ হাসিনার কাছে রিপোর্ট দিছে এবং আইজিপি কে জানায় দেওয়া হয়েছে যে এখানে কে এই দলের লোক আর কে বাহিরের লোক আমার জানা কথা না, আমার জানা কথা অপরাধী তাকে অ্যারেস্ট করেন। যখন তার বাড়িতে পুলিশ গেছে অ্যারেস্ট করতে, কার নির্দেশে আসছো? তখন তো সাজেদা চৌধুরীর বিশাল পাওয়ার, বলতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে। তাৎক্ষণিক ফোন লাগাইলো শেখ হাসিনার কাছে। এই খবরটা আমি যতটুকু জানি, আমি শুনছি আর কি, যে শেখ হাসিনার কাছে ফোন লাগাইলো। ফোন লাগানোর পরে বলতেছে হ্যাঁ ছেলেপেলেরা দীর্ঘ 21 বছর 22 বছর পরে ক্ষমতায় আসছে, একটু পাগলামি চাকলামি করে, এই কারণে আপনার মন্ত্রী এই রফিক লোক পাঠায় দিছে, এখনই তারা এই লোক নিয়ে যেতে বলেন, পুলিশ নিয়ে যেত। তখন পুলিশ সরে আসছে এবং আমি দেখলাম 1 সপ্তাহ পরে মেজর রফিকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আর নাই। উনি আজও আসতে পারলেন না, ইহকালে আর আসতে পারবেন না। উনাকে এই ফেরাকটাই মেরে দেওয়া হইলো যে সত্যটা বলা যাবে না, আপনি আপনার দলের বিরুদ্ধে গেলে আর সত্য বলা যাবে না। তেল মারে থাকতে পারলে আপনি মন্ত্রী, আপনি এমপি সব পারবেন, আর যখন আপনি সত্যটা জানতে চাইবেন তখন আপনি একবারে মন্ত্রী থেকে বাদ। আজও আজ পর্যন্ত আর মেজর রফিক কোনোদিন মন্ত্রণালয়ের চেয়ারে বসতে পারেন নাই। সব দলের ক্ষেত্রে আছে এখনো কি, মানে অন্যান্য দলগুলোর ক্ষেত্রে কি? ভাই 17 বছর তো আমি বলি, এই
17 বছর তো আর অন্য দলে আসার সুযোগও ছিল না, আপনি জাস্টিফাই করবেন কিভাবে? 17 বছর তো অন্য কোন দল ক্ষমতার ধারে কাছেও ছিল না, সুতরাং আপনি জাস্টিফাই করবেন কিভাবে? এখন আপনি সামনে দেখার বিষয়, না সামনে দেখার বিষয় 17 বছরের এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আলো ইয়ার অপরাধের অ্যানালিসিস করে অন্য দল যারা ক্ষমতায় আসবে তারা এটা কিভাবে শুধরে নেবেন, তারা কিভাবে চলবেন, এখন দেখার বিষয় আমাদের। আমরা তো আমি একটা কথা বলতে চাই, একটা বড় আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করছে। এরপরে আবার 96-এ আরেকটা সরকার আসলো, 91-এ আবার আসলো একটা সরকার। তো এই সরকারের মানে এগুলা ভিতর থেকে আমরা কি প্রকৃত অর্থে কি আমরা কোন শিক্ষা নিতে পারছি? মানে যুগে যুগে 5 বছর পরে হোক, 7 বছর পরে হোক, 17 বছর পরে হোক, একটা পরিবর্তন কিন্তু হচ্ছে। সেই পরিবর্তন থেকে কি আমরা কোনো শিক্ষা নিচ্ছি বা শিক্ষা পাচ্ছি বা কোনো কিছু গ্রহণ করছি, নাকি জাস্ট দেখার প্রয়োজনে দেখছি, বলার প্রয়োজনে বলছি, এর ভিতরেই আমরা আছি? এখানে যে কতক্ষণ আগে একটা কথা হইল না যে নীতি নিয়া, যে নেতা নয় নীতি চাই। তো নীতি যদি আসলে আমরা রাজনীতির অঙ্গনে দেখতে চাই, তাহলে আসলে এই কথাটা বলতে গেলে আপনারা আমাকে হয়তো জামাতের লোকও বলতে পারেন। এই কথাটা বলতে গেলে আপনারা হয়তো আমাকে জামাত ধরে নেবেন, হয়তো জামাতের লোক, জামাতের সাপোর্টার এরকম বলতে পারেন। নীতির ক্ষেত্রে দেখতে হয়, নীতির ক্ষেত্রে দেখতে হয় যে জামাতের যত বড় বড় নেতা ছিল, যাদেরকে রাজাকার তকমা দেওয়া হয়েছিল, যাদেরকে পাকিস্তানি বলা হয়েছিল, তারা কিন্তু স্বদেশে আইসা, তাদের মামলা স্বদেশে আইসাই কিন্তু তারা কি করছেন, তাদের কথাতে এক পাও এক চুলুন নড়চড় করে নাই। তারা এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করছে, তারপরে এর থেকে যায় নাই। আর যারা নাকি দেশপ্রেম বেশি বেশি করতো, নীতি যদি এরকম হয় তাহলে তো হবে না। নীতি এরকম হতে হবে যে আমাকে দেশের প্রেম যদি হয় তো দেশে থেকে মরতে হবে, দেশ ছেড়ে যাওয়া যাবে না। আর এই যে যারা দেশপ্রেম করে, দেশপ্রেম করে দেশ থেকে চলে গেল। আমরা তো 15ই আগস্ট দেখেছি, সপরিবারে হত্যাও তো দেখেছি। জি জি, হ্যাঁ হ্যাঁ। 5ই আগস্টের মাধ্যমে কি আমরা আরেকটি এরকম হত্যাকাণ্ড দেখতে চাইলাম, নাকি রাজনীতি করতে হলে, দেশের কল্যাণের স্বার্থে কাজ করতে হলে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে? হুজুর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, হুজুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন মোহন ভাই, হুজুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি দেশে কল্যাণ রাজনীতি করে থাকি, তাহলে দেশে তাই কি আমার মোকাবেলা করা দরকার। আমি উক্তিটা এইভাবে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেলায়। উনি যতবারই ক্ষমতা হস্তান্তর করছেন শান্তিপ্রিয় ভাবে, এবং উনি দেশেই থেকেছেন, দেশে থেকেই বিভিন্ন মামলা মোকাবেলা করছেন। ওনার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং গুজব। কারণ উনি জিয়া অরফানেজ ট্রাস্টের যে এই ইতিমের টাকাটা বলছিলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই টাকাটা আসে, তখন উনি যখন ক্ষমতা থেকে চলে যাবেন তখন চিন্তা করছে এটা রাষ্ট্রের ফান্ডে চলে যাবে টাকাটা, বিভিন্ন লোক আইসা লুটপাট করবে। তখন উনি টাকাটা ওনার নিজের অ্যাকাউন্টে রাখছে কোন এক সময়, কোন একটা ইতিমখানা বা বিভিন্ন ট্রাস্টি উনি চালায়, যেহেতু উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং উনি বন্টন করবেন। সুতরাং এই আইনের উপরে তারা ভিত্তি করে তারা সাজা দিয়ে দিছে। বিএনপি থেকে 2 কোটি টাকার মতো টাকা দেওয়ার মতো লোক কি বিএনপিতে ছিল না? সুতরাং এটা বোঝা যায় ভিত্তিহীন এবং কাল্পনিক একটা গল্প সাজাইছে। আর আওয়ামী লীগের যে এখন বিচারটা হয়েছে এটা সম্পূর্ণ সত্য, এবং এই হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছে এটা আমরা নিজেরাই দেখছি, আমরা সাক্ষী। আমরা তো এখন নেচের বয়স, আমরা সবই দেখছি। এই আশুলিয়া যে 6 জন মানুষকে মেরে একটা পিকআপের ভিতরে রেখে তারপর এখানে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়া, আপনি কি মনে করছেন এটাকে? প্রসিকিউরে যে তাজুল ইসলাম যে আছেন, উনি তো ডাইরেক্ট বাস্তবতা দেখাইতেছেন যে আপনারা দেখেন যে আনিত অভিযোগগুলি আছে। আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এটাকে প্রতিবাদ করুক যে আনিত অভিযোগগুলি মিথ্যা এবং ভিত্তিহীন। তারা এটা প্রমাণ করুক। তারা পালিয়ে থেকে বিভিন্ন দেশ থেকে ভিডিও কলে তার বিভিন্ন ব্রিফিং এর মাধ্যমে উস্কে দেওয়া, এই রায় মানি না। আপনি রায় মানে না মানে সেটা বড় কথা না, আপনার এই এগেনিস্টের রায়টা হয়ে গেছে, আপনি এখানে এসে আইনি মোকাবেলা করেন। এইটা হলো আপনার বীরত্বের পরিচয়। আর আপনি পালিয়ে থেকে এই রায় মানবেন না,
তাহলে আপনি বিচার বিভাগের প্রতি আস্থা নাই। এই বিচার বিভাগ তো আপনি তৈরি করে গেছিলেন, এই ট্রাইব্যুনাল তো আপনার হাতেই করা। এই সালাউদ্দিন কাছে শুধু এই কথাটা বারবার কেন বলি যে জজ সাহেব, ট্রাইব্যুনাল যেন ঠিক থাকে, এখানে শেখ হাসিনারও একদিন বিচার হইতে পারে। সুতরাং এখন আপনার এইটা সুযোগ নাই, আপনি এখন এসে বা আওয়ামী লীগের যারা আছে তারা এসে এটা প্রমাণ করুক যে আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা, এই হত্যাকাণ্ডগুলি ঘটে নাই, এটা তারা প্রমাণ করুক। মোকাবেলা করার মতো তো সময় সুযোগ লাগবে। আপনার যে তাদেরকে না করছে কেনা, তারা আসুক, তারা আসুক, তাদেরকে না করছে কেন, তাদেরকে দেশ থেকে দেখেন একটা জিনিস আপনি করেন, এই যে 32 নাম্বার আপনার এই এখন নিয়ে 3বার মানে ভাঙা হচ্ছে, ভাঙার পরিবেশ তৈরি হচ্ছে। আজকে হয়তো প্রশাসন একটু কঠোর হস্তে দমন করেছে, কাউকে ওইভাবে মানে ইয়া করতে দেয় নাই, কিন্তু মব তো হচ্ছে। সেই মবের ভিতরে কে মানে কে আসবে? আপনি কি দাঁড়াবেন? আপনার বিপক্ষে যখন একটা মব তৈরি হবে, আপনি কি প্রকাশ্যে আসতে চাবেন? এনামুল ভাই আপনি এনামুল ভাই, তাহলে সাধারণ জনগণকে যেন আমি উঠতে দিব, আমি সামনে আসতে পারতেছি না। সাধারণ জনগণ গরিবের পেটে গরিব কেন আমি উস্কিয়ে দিব? মরলে গরিবরা যায় মরুক, আমি মরবো কেন? আমি তো আমি নিরাপদে আছি নাকি, দেশের বাইরে আছি। এখন ছাত্রলীগ আসুক, ধানমন্ডি রক্ষা করুক। 3000-এর উপরে পুলিশ হত্যা হয়েছে এই 5 আগস্টকে কেন্দ্র করে, বা 5 আগস্টের আগে পরে মিলায়। তাদের বিচার মানে বিচার পাওয়ার মতো কোন রকম সুযোগ সুবিধা অদ্যাবধি নেই। তাহলে আরেকজন মানে যার নামে সরাসরি অভিযোগ, সে কিভাবে মানে এখানে এসে দাঁড়াবে? এই যে ওই 3000 পুলিশ হত্যার বিচার আগে সামনে আসুক, এটা কি জরুরি না? আচ্ছা 3000 পুলিশের ব্যাপারটা যদি আপনি সামনে আনেন, পুলিশের ব্যাপারটা, শেখ হাসিনা ব্যক্তি প্লাস সরকার, শেখ হাসিনা ব্যক্তি প্লাস সরকার, আসাদুজ্জামান কামাল খান উনি ব্যক্তি প্লাস আর পুলিশ তো রাষ্ট্রযন্ত্র। তাহলে সেই পুলিশ হত্যা বিচার নিয়ে আপনার এখন পর্যন্ত কোন রকম কথা আপনি বলছেন না, বা কোন রকম কার্যক্রম আপনার সামনে আসতেছে না। তাহলে এখানে এই অন্য আরেকজন ব্যক্তি কিভাবে এসে, এখন শেখ হাসিনা তো এখন আর এই সরকার প্রধান না, পালিয়ে যাওয়া ফেসিস্ট সরকার। এখন যখন ছিল সাবেক প্রধানমন্ত্রী, এখন তো পালিয়ে যাওয়া ফেসিস্ট সরকার। ফেসিস্ট কিভাবে এসে বিচার ইয়া করবে, যেখানে পুলিশ হত্যার বিচার এখানে আসতেছে না বা হচ্ছে না? জি এনামুল ভাই এবং ইয়া বলবেন, শাহিন সাহেব বলবেন। এনামুল ভাই এবং শাহিন সাহেব, সরি ইয়া ভাই আলামিন হুজুর, মানে হাফেজ সাহেব এবং এনামুল ভাই বলবে। আচ্ছা আমি আমার চোখে একটা বিচার দেখছি কি এরকম, যে গ্রামের মধ্যে একজন চুরি করছে, হ্যাঁ চুরি করছে, চুরি করার পরে যখন এটার বিচার করতে গেছে, যখন কোনো একজন ব্যক্তি মারিয়া ফেলাইছে, তখন তার বিরুদ্ধে কি হয়েছে, মামলা হয়েছে। আর যখন এলাকার সবাই মিলে চুর মারিয়া ফেলাইছে, তখন কিন্তু তার কোনো বিচার নাই। কারণ কার নামে মামলা দিব? এলাকা সবাই মিলে মারছে, পাবলিক মারছে, মিয়া পুলিশে মারছে, সব পাবলিকে। এরা কি কোনো ব্যক্তি মারছে? সব পাবলিক, জনগণ মিলে পুলিশ মারছে। কেন মারছে? পুলিশ অন্যায় করছে, পুলিশের উপরে চড়া হয়েছে এই পাবলিক। আর কোনো আমি মারলে তো এরকম যদি ইয়া থাকতো, তাইলে তো এটার অবশ্যই একটা বিচার আওতায় আসতো, যেমন ভাবে বর্তমানে ওই সরকার যেভাবে আসছে। কারণ তাদের হুকুমের ইয়া হইয়া কি করছে, পুলিশ বাহিনী তাদেরকে মারছে। তাহলে তো সেই পুলিশ বাহিনীর দ্বারাই ভাই আমি 1 মিনিট, আমি এই সময় স্বল্পতার কারণে আমি আসলে লাইভ থেকে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ আমার একটু সময় স্বল্পতার কারণে। আপনারা ভালো থাকবেন, আপনারা আলোচনা করেন। আর এখানে বিজ্ঞ আলোচক আমাদের 2 জন আছেন,
একজন অ্যাডভোকেট আর একজন হুজুর আছেন, দুজনের কথা সুন্দর, ভালো লাগে। আপনারা আলোচনা করেন, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এখন মামুন ভাই যে বিষয়টা আনছে, এই যে ঘটনাগুলা একটার পর একটা ঘটনা বাংলাদেশে ঘটতেই আছে। এই মনে করেন মিডিয়ার হত্যাকাণ্ড, এরকম একটা ঘটনা, অসংখ্য অসংখ্য অফিসার সেখানে মারা গেছে। তারপরে অনেক সাধারণ সিপাহী মারা গেছে। হ্যাঁ, অনেক অফিসারও মারা গেছে, আবার অনেক সিপাহী মারা গেছে। এই যে ঘটনাগুলো একটার পরে একটা বাংলাদেশে ঘটতেছে, আপনার একেবারে মনে করেন 72 সালের পর থেকে অসংখ্য অফিসার এই দেশে মারা গেছে। অসংখ্য অফিসার এবং অসংখ্য ঘটনায় অসংখ্য মানুষ এখানে বারবার মারা যেতেছে। এই যে বিষয়টা, এটার সমাধান কোন জায়গার থেকে শুরু হবে? আপনার একটু আগে একটু প্রশ্ন করছিলেন বা একটা বিষয় জান বুঝতে চাইছি। এখানে আমি বারবারই একটা কথা বলি, এটার শুরুটা করার মাঝখানে থেকে শুরু করলে কোনো লাভ হবে না। এটার শুরুটা করতে হইবে প্রধান চেয়ার, মূল চেয়ারটাকে, এটা সরকারের মূল চেয়ার হইলো সরকারের যে চিফ উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী। এই তাহলে এটা কে হয়? যে দল সরকারে যায় সেই দলের চেয়ারম্যান, সেই দলের যে মূল লোক চিফ। তাইলে এই দলীয় চিফ গুলা যদি, কোন দলের চিফ গুলার কি অবস্থা, এই লোকগুলা যদি সঠিক না হয়, এই লোকগুলার যদি কোয়ালিটি না হয়, তাইলে এই বাংলাদেশে আমি বলেছিলাম যে 5000 বছরও যদি আপনার আন্দোলন করেন, সংগ্রাম করেন, 500 কোটি মানুষও যদি মারা যান, তাও এই দেশের কোনো সমস্যার সমাধান হবে না, যতক্ষণ পর্যন্ত ওই প্রতিটা দলের চেয়ারপারসনরা সঠিক না হবে। এখন আমাদের দেশের কয়টা দলের নেতাদের কি অবস্থা, এটা এখন মূল্যায়ন করার দরকারি বর্তমান সমাজে বা জনগণের। এইটার মূল্যায়ন না করে যদি পিছনে পিছনে যাই আমরা, তাহলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি। আপনার এই কথাটা দ্বারাতে বুঝে যে নেতা নয় নীতি চাই, আসলে নীতিবান একজন নেতা চাই। ঠিক আছে, নেতা নয় নীতি চাই, নীতিবান একটা নেতা চাই। তাহলে আসলে আমরা এগুলা সমাজ থেকে যেগুলি আলোচনা হইতেছে, যে বিষয়গুলি হয়েছে, এগুলা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যখন আদর্শবান কোন নেতা পাবো। সেই সাথে হুজুর একটু আগে বলছিলেন আপনি উমর রাদিয়াল্লাহু আনহুর কথা হুজুর বলছিলেন যে অর্ধ পৃথিবী উনি ইসলামের শাসন করতেন, পতাকা পৌঁছাই দিচ্ছেন এবং উনার নিয়ন্ত্রণে চলে আসছে। তাহলে এইরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে যত ঘটনা আছে, একজন ব্যক্তি অর্ধ পৃথিবী শাসন করছে, এরকম বেশ কয়েকজন ব্যক্তি পৃথিবীতে আছে। তাহলে আলটিমেটলি মূল ঘটনা কি? একজন ব্যক্তি। বাংলাদেশের জন্য একজন ব্যক্তি, কোন একজন ব্যক্তি? কনস্টেবল না, এসআই না, ডিআইজি না, আইজি না, স্বরাষ্ট্রমন্ত্রী না, একজন প্রধানমন্ত্রী যে হবেন। প্রধানমন্ত্রী কে হবেন? যে কোন একটা দলের যে প্রধান, অথবা যে দলে আগেই ঘোষণা দিতে হবে যে আমাদের দল যদি সরকার পরিচালনা করে, উনি সরকার প্রধান হবেন। তাহলে ওই ব্যক্তি যদি, ওই ব্যক্তিকে মানুষ মূল্যায়ন করবে, ওই ব্যক্তির ক্যারেক্টার, ওই লোক যোগ্য কিনা, ওই লোকে পারবে কিনা। তাহলে এই জিনিসটা যদি, ওই চেয়ারটা যদি প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসবেন, ওই ব্যক্তি যদি 100% প্রপার মুমিন না হয়, সঠিক মানুষের পর্যায়ে না পড়ে, রাজনৈতিক ন্যূনতম কোয়ালিটি যদি উনার না থাকে, উনার যত বড় ডিগ্রি থাকুক, আর যত কোটিপতি ওলাই হোক, আর যত বড় প্রেসিডেন্টের পোলাই হোক, রিজাল্ট শূন্য, কাজ কলা হবে দেশের জনগণের জন্য। আমার সোজা কথা যেটা ভাই, আমি এতটুকুই বললাম। এই যে নীতির কথা যে আছে, যে আসলে নীতি এরকম হতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদিকে অভিযোগ করার সাথে সাথে আরেকজন মুসলমান, অর্থাৎ মুনাফিক নামে মুসলমানকে অভিযোগ করছেন। এখন দেখা গেছে ইহুদি যে কথাটা বলছে এটাই রাইট, এটাই সত্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিচ্ছেন। রায় দেওয়ার পরে এই মুসলমান নামে যে মুনাফিক আছে, সে বলতেছে যে হুজুর আমি তো মুসলমান, আপনি আমার পক্ষে রায় না দে,
একজন ইহুদির পক্ষে রায় দিলেন, এটা কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখছেন? তার ওই যে দেখেন না, দেখছেন নীতি আদর্শ, অর্থাৎ নীতি আদর্শ গ্রহণ করতেন রাসূল সাল্লাল্লাহু, অর্থাৎ সে ইহুদি হোক, তারটা তো সত্য, তারটা তো সঠিক। যেই দলে আসুক না কেন, যদি আমার বিরোধী দল যদি সে যদি সঠিক কথা বলে, সত্য কথা বলে, তারটাই আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, তারটাই আমার প্রায়োরিটি দিতে হবে। কিন্তু আমরা কি করি? আমার দলের লোক এই কথাটা বলছে, আমার দলের লোক অন্যায় করছে, এ অন্যায় মাপ। অন্য দলের লোক যদি সঠিক কথা বলে, তারপরে দলের কি? জি দলের লোক শুরু হইলো বাবা। হ্যাঁ, সুরুল্লাহ বালা। তাহলে তাহলে এই দেশের নীতি ভাই আমি কই, এই দেশ সঠিক চলবে কিভাবে? এই যে আজকের যে ঐতিহাসিক যে রায় হয়েছে, সেই রায় বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে না পরবর্তীতে নেতিবাচক আরো অনেক কিছু ঘটনা ঘটবে বলে আপনি মনে করেন? এক কথা আমি আমি মনে করি আলহামদুলিল্লাহ, আগামী ভবিষ্যৎ যা হবে ইতিবাচক হবে, নেতিবাচক নয়, ইতিবাচক হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হবে। কারণ আগামী প্রজন্ম যারা আসবেন, এখন মানুষ অনেক সচেতন, অনেক সুচ্চার। কারণ আমরা দেখতেছি মানুষ কিন্তু সত্য এবং ন্যায়টাকে সামনে তুলে ধরে। যেরকম এই যে এনামুল ভাই আছেন, যে আসলে যদিও তিনি কোনো একটা দল করেন, কোনো একটা ইয়ে করেন, কিন্তু সত্য কথা কিন্তু বলতে গেলে কিন্তু তিনি দ্বিধাদ্বন্দ্ব করতেছেন না, বলতেছেন সত্য কথাগুলি কিন্তু তুলে ধরতেছেন। কিসের জন্য? তার নীতির কারণে, আদর্শের কারণে। আর প্রত্যেকটা ব্যক্তি যদি তার আদর্শকে সামনে রাখা, কারণ সত্য কথাটা সামনে নিয়ে আসে, হয় না সে আমার নেতা, জি তাহলেও কি হবে? শেষ করেন, আপনি শেষ করেন। তাহলে শেষে আশা করা যায়, হ্যাঁ, তাহলে আমরা আশা করতে পারি যে আগামী যে প্রজন্ম আসছে, সেই প্রজন্মের আমাদের ভবিষ্যৎ ভালো হবে, আশা করা যায় আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন আমরা আমাদের নীতি আদর্শ যদি ধরে আমরা যদি একজনের পিছনে খোঁচাখুচি করি, অর্থাৎ সে এখানে বসলে কেন, এখান থেকে সরাইতে হবে, আমি অকারেন্স ঘটাবো, এই অঘটন ঘটাবো, ঘটায়া আপনার উপরে দায়ীবার দিয়ে দিব যে করছে উনি, আপনার উপরে একটা চাপ প্রয়োগ হোক। আমি তো দুষ্কৃতিকারী, আমি তো দুষ্কৃতি করার চেষ্টা করবই। আর আপনাকে মানে সচেতন থাকতে হবে। বর্তমান যে প্রজন্ম আছে, এরা অনেক সচেতন, আলহামদুলিল্লাহ, আশা করি। জি এনামুল ভাই, জি, এই যে রায়, এই রায় কি রাজনৈতিক অসন্তোষ বা বিভাজন ঘটাতে পারে বা ঘটানোর সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? এই যে আজকে যে রায় গত 17/11/2025 তারিখে যে ঐতিহাসিক রায় হয়েছে, এবং রায়ের পর যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিল বা আসামি পক্ষের যে আইনজীবী ছিল, তার কথাবার্তা, তার মানে ব্যক্তিত্ব, সবকিছু মিলে যে আপনার যে একটা পরিবেশ পরিস্থিতি আপনার জনগণের সামনে আসলো, সেটাকে আপনি কিভাবে মানে মূল্যায়ন করবেন? ধন্যবাদ মামুন ভাই, একটা সুন্দর প্রশ্ন করছেন। এই এই যে এই মানে আসামি পক্ষের যে আইনজীবী ছিলেন, রাষ্ট্র কর্তৃক নিযুক্ত, এটা হলো আইনের বিধানের মাধ্যমে রাষ্ট্র একজন যদি পলাতক কোনো আসামি থাকে, পলাতক আসামির পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ দেয়। সেই ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী, যে আইনজীবী, হ্যাঁ, আসামি পক্ষের আইনজীবী এটা রাষ্ট্রপক্ষে, রাষ্ট্র থেকে যদি কোনো পলাতক আসামি থাকে, তার জন্য একজন আসামির জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। সেই ক্ষেত্রে যে আইনজীবী, হ্যাঁ, যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আসামির পক্ষে, সেই আইনজীবীর সম্পর্কে আমি একটু বলি। এই আইনজীবী কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে একটি বিশেষ জজের মানে স্পেশাল পিপি হিসেবে উনি দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে একটি বিশেষ জজের একজন পিপি ছিলেন, স্পেশাল পিপি ছিলেন দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে। তাইলে উনি যেহেতু আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত একজন পিপি ছিলেন, সরকারি পিপি ছিলেন, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, সেই ক্ষেত্রে উনার নিয়োগটা বা উনি যেহেতু মামলা পরিচালনার জন্য
তৈরি ছিলেন, পরিচালনা করেছেন, আমার মনে হয় না উনি যতটুকু সম্ভব উনি উনার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এটার এখানে উনি কার্পণ্য করবেন বলে আমার মনে হয় না। সেটা কি আওয়ামী উনি লীগ যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু আইনে সেটা কি আওয়ামী লীগের আমলে যেহেতু আইনজীবী ছিল, এখানে দেখেন তাই আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত একজন পিপি ছিলেন, নিয়োগপ্রাপ্ত ছিল, সুতরাং এই এটা আওয়ামী লীগের এই আইনজীবী, এটাই বলা চলে। মানে এই ভাষ্যটা কি অনেকটা এরকম কি? হ্যাঁ, উনি আওয়ামী লীগের এই আইনজীবী ছিলেন। উনি আওয়ামী লীগের সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন এই পিপি, সরকারি পিপি ছিলেন। দীর্ঘদিন উনি একটি কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেছেন, পিপি ছিলেন। এখন যেমন তাজুল ইসলাম সাহেব ওই ট্রাইব্যুনালের পিপি, উনি ছিলেন বিশেষ জজ সম্ভবত 10, বিশেষ জজ 10, বিশেষ জজ 10 মানে জেলা, একজন ডিস্ট্রিক্ট জজ লেভেলের জজ সাহেবের উনি পিপি ছিলেন। মানে উনি একজন পিপি, সরকারি কি বলে আইন কর্মকর্তা, একটা জেলার একটা ডিস্ট্রিক্ট লেভেলের যেটা বলা হয় পিপি, পাবলিক প্রসিকিউটর, যেটা সরকারের নিয়োগপ্রাপ্ত। উনি দীর্ঘদিন একজন পিপি ছিলেন, আওয়ামী লীগ সরকারের নিয়োজিত একজন পিপি ছিলেন। সেই ক্ষেত্রে উনার মানে আইন নিয়ম কানুন সম্পর্কে উনার, ধরে নিলাম উনি আওয়ামী লীগের আইনজীবী, ওনার মানে ওনার রায়টা ওনার বিপক্ষে যাওয়ার পরে ওনার যে প্রতিক্রিয়া এই রায়কে কেন্দ্র করে, এটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আপনি একটা মামলার রায় হেরে গেছেন বা আপনার বিপক্ষে একটা রায় গেছে, তারপরে যে আপনার যে প্রতিক্রিয়াটা, সেই প্রতিক্রিয়াটা কি একটু? হ্যাঁ, এটা আসলে উনি উনার ওইখানে কি সিচুয়েশন ছিল, কি ছিল, উনার চেহারার যে ইয়াটা মানে এক্সপ্রেশনটা, প্রকাশভঙ্গিটা মানে একটু প্রশ্নবিদ্ধ বা যথাযথ ছিল না। হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ থেকে এটা মানে প্রশ্নবিদ্ধ থেকে যায়। জি আলামিন সাহেব, এটা আপনার কাছে আসতে চাই। জনগণকে শান্তির আহ্বান জানাতে হলে রাজনীতিবিদদের এবং নাগরিকদের মধ্যে কি দায়িত্ব থাকা উচিত বলে আপনি মনে করেন? দায়িত্ব আলহামদুলিল্লাহ, জনগণকে শান্তির আহ্বান জানাতে হলে রাজনীতিবিদদের এবং নাগরিকদের মধ্যে কি দায়িত্ববোধ থাকা উচিত, বা মানে এটাই দায়িত্ববোধ দেয় আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনি যে কথাগুলি বলতেছেন, যে প্রশ্নটা করছেন, যে আসলে একটা নেতার কি দায়িত্ববোধ থাকা দরকার, একটা এই এবং যারা আছে তাদের কি থাকা দরকার। নেতার আসলে একটা নেতাকে আপনি অনুসরণ কখন করবেন? নেতার নীতি যখন, আদর্শ যখন ঠিক থাকবে, সঠিক থাকবে, তখন আপনার জীবন দিতেও আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন যে আমার জীবন বিলীন করে দেব একজন নীতিবান, আদর্শবান একজন নেতার জন্য। আর যদি আদর্শবান নীতিবান নেতা না হয়, তাহলে নেতা যদি আদর্শবান না হয়, নীতিবান না হয়, তার যে কর্মীরা আছে তারাও আদর্শবান হবে না, নীতিবান হবে না। আর এই নীতি, যদি কারোর নীতি ঠিক না থাকে, যদি তার নিজেরই নীতি কিংবা আদর্শ ঠিক না থাকে, তাহলে সে সমাজ গঠন করবে কিভাবে? আর তার দ্বারাতে সমাজের উপকার হবে কিভাবে? বরঞ্চ তার যাতে ক্ষতি ছাড়া ভালো কিছুর আশা করা যায় না। অর্থাৎ সমাজ গঠন হবে না, রাষ্ট্র গঠন হবে না। রাষ্ট্র এবং সমাজ গঠন করতে হইলে আপনার নীতিবান, আদর্শবান একজন ব্যক্তির প্রয়োজন, অর্থাৎ নেতার প্রয়োজন। নীতি এবং আদর্শবান নেতার প্রয়োজন। রাষ্ট্র গঠন হবে, কিন্তু 5 আগস্টের মতো ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটবে। মানে যদি নীতি
কিন্তু নীতি ছাড়া হয়, নীতি ছাড়া হয়। সমস্যা হলো কি, আমরা তো মানে আমার রাজনীতিবিদ হিসেবে আমরা অনেকটা বেহাইয়ার মতো, মানে আমাদের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। আমার বাপের বাজারে মারছে, আমি আমার ইজ্জত নিয়ে চলে আসছি। আমাদের অবস্থাটা অ্যাকচুয়ালি এরকম। আসলে চাচা আচ্ছা, জি আমি 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 আপনার কাছে দাদা, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আপনি যখন নির্বাচনে ছিলেন, আপনি যখন নির্বাচন করছেন, তখন কিন্তু অনেকটা পয়েন্টই আপনার হাতে ছিল। যেমন মুজিবুল হক চুন্নু সাহেব, উনি কিন্তু আপনার এই থানারই কি ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, ঠিক না? তাহলে এবং উনি কিন্তু আপনার কাছের লোক ছিলেন, মহাসচিব ছিলেন, আপনার কাছেরও লোক ছিলেন, একদম আপনার কাছের। অর্থাৎ আপনি যদি চাইতেন যে ক্ষমতা আমার লাগবে, ইচ্ছা করলে আপনি কি করতেন, পারতেন, আপনি পারতেন। কিন্তু আপনাকে যখন আমি বারবার বলছি যে চাচা, আদর্শ এবং নীতি, অর্থাৎ তকদিরের ফয়সালা যা আছে তা আল্লাহ করবেন। সুতরাং এখানে জোরাজুরি কারাকারি করার কিছু আছে? কারাকারি জোরাজুরি করার কিছু নাই। তকদিরে যা আছে, আমার যদি মানুষ জনগণ ভালো পায়, আমার নীতিকে আদর্শকে যদি মানুষ ফলো করে, আলহামদুলিল্লাহ আমি নেতা হব। আর যদি না, আমাকে সেটা না চায়, তাহলে আমি জোর করে ফলো করার সুযোগ হয়নি, যেহেতু একই পরিবারের দুইজন একসাথে যুক্ত হয়েছে। আমার হ্যাঁ বড় হ্যাঁ ভাই উনিও মানে নির্বাচন করেছে একই ইউনিয়ন থেকে। দুই ভাই যেহেতু একত্রে নির্বাচন করেছি, দোনোটা দলীয় বড় প্রতীক নিয়ে, তো সুতরাং মানে এই ক্ষেত্রে তো অনেক এই অনেক ক্ষেত্রে অনেক অনেকেই কনফিউজ, অনেকেই শঙ্কিত ছিল যে কি হয় না হয়, আসলে এই দুইজনকে করলে কেউ পাবে না, তো তৃতীয় ব্যক্তি সুযোগ আসলে এখানে পেয়ে গেছে এই আসলে। ক্ষেত্রে যদি আপনি দুই ভাই না হয়ে একজন হইতেন, আপনি হইতেন, তারপরে আলহামদুলিল্লাহ আশা করা যেতে পারতো যে আপনি এই প্রতিনিধি, এই ইউনিয়নের প্রতিনিধি হইতেন। কিন্তু আজকে এই এই ঘটনাতেও আমাদের জন্য একটা শিক্ষা, যদিও এই শিক্ষাটা অনেকেই নিবে না, যে দুইজনের মানে কারাকারি, মানে তৃতীয় জন এসে টুপ করে দুইজনের খাবার, এই হ্যাঁ দুই ভাইয়ের খাবার তৃতীয় পক্ষ আরেকজনে নিয়ে যাচ্ছে। আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আমি যদি নির্বাচন না করে সেলিম খান চেয়ারম্যান, সেলিম খান নির্বাচন না করলে আমি চেয়ারম্যান। হ্যাঁ এই এই ওই এই ঘটনাটা কিন্তু বাস্তবতা। আসলে এটা ওই যে অস্বীকার করার গল্পটা, কিছু ছিল না। গল্পটা কিন্তু এখন আমরা দুই ভাই বানরের করার গল্পটা, কারণে তৃতীয় জন এসে নিয়ে গেছে। ইনশাল্লাহ এই আবারও হবে। গল্পটা কিন্তু, এই যে গল্পটা কিন্তু বানরের গল্পটা আপনি স্মরণ করাই দিলেন। ওই যে দুই ব্যক্তি ঝগড়া লাগছে, মাঝখানে বানর আছে, কি লইয়া ঝগড়া করো, বলে এই খাবারটা লইয়া, কারা, তাইলে এটা তো তোরা বন্ধ করে নিতে পারবি না, এটা ভাগ করে আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, পাল্লা আন, পাল্লা আনছে, আইনে দেয় যে এটার মধ্যে একটু দিছে, পাল্লা দিছে, একটার মধ্যে বেশি হয়েছে, হ্যাঁ কামড় দেখায় এলা, খায়া করে কি ওইটা দেয়, এটা তো কম মানে এটা বেশি হয়ে যাচ্ছে, মানে এখান থেকে কথা নিকা ওয়ানতে আর ওয়ানতে দুইটাতে খাইতে 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 মাঝখানে ওই খাই ফেলছে, আর দুইজনে বাগে পাই নাই। আর দুজন বাদ নাই। যাই হোক, ঠিক আছে, জি, এই তৃতীয় পক্ষটা এইভাবেই চলে তৃতীয় গেল আর পক্ষ কি। এইভাবেই সুযোগ পায়। হ্যাঁ, এনামুল ভাই, আইন শৃঙ্খলা ও রাজনৈতিক জি। স্থিতিশীলতা বজায় রাখতে হলে আপনার মানে মতে কি করণীয়, বা কি ধরনের পদক্ষেপ নিলে ভালো হবে? কি যদিও আইন পদক্ষেপ শৃঙ্খলার পরিস্থিতি আমরা পদক্ষেপ অনেকটাই ভালো, বেটার দেখছি, আরেকটু বেটার দেখতে চাচ্ছি, আরেকটু আপডেট দেখতে যাচ্ছি। পোশাক পরিবর্তনের সাথে সাথে এই মন মানসিকতার দিক থেকেও আরেকটু নীতি আদর্শ, আপডেট, ইয়া নীতি আদর্শ update করা। হ্যাঁ, সেই এখানে সাথে আমি একটা ঘটনা বলি। বা- সেই সাথে বাস্তবে, হ্যাঁ, বা- সেই হ্যাঁ, সাথে যারা বাস্তবে একটা ঘটনা বলি। হ্যাঁ, জি বাস্তবে একটা ঘটনা বলি, আমার আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিয়ে, ঘটনা দিয়ে আমি আপনার এই ঘটনাটা, উদাহরণটা আমি দিতেছি বাস্তবতা। আমি একদিন এটা 89 সালের ঘটনা, 90 সালের আগের একটা ঘটনা, ফার্স্ট ইয়ারে পড়ি। আমি একটা একটু 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 শর্টে ঘটনা করবেন, কারণ আমি একটা আমাদের ঘটনা করছি একজনের সাথে, একটু খারাপ হবে। অনেকটা হ্যাঁ, সময় হয়েছে। শর্টকাটই বলবো। জি হ্যাঁ, আমি একটা মানে একটা ঘটনা, একজনের সাথে একটা খারাপ আচরণ করছি। হ্যাঁ, এটা নর্মাল দৃষ্টিতে একটা খারাপ আচরণ করছি।
একজনের দৃষ্টিতে, বা মানে একজনের সাথে আমি খারাপ ব্যবহার করছি, জি হতে পারে। প্রভাবশালী একজনের সঙ্গে। হ্যাঁ করছি, মানে বাস্তব কথা বলতেছি, আমার সঙ্গে আর আরেকজন ছিল, দুইজনে আমরা ছিলাম। আর এই ঘটনাটা ঘটছে আমাদের ওই, আমি যে আমরা যে গভর্নমেন্ট স্কুল আছে, গভর্নমেন্ট স্কুলের একটা গেট, দুইটা গেট, একটা গেটের সামনে অপোজিটে, আর রাস্তার সাইডে, আর এখানে উপরে ছিল দুতলার মধ্যে, উপরে ছিল একটা টেইলারের দোকান, মাস্টার টেইলার। উনি আবার সবাই চিনে, আমারও চিনে। আর শহরের, ছোট শহরের ঘটনা। তো উনার ঘটনার নিচে উনি, আমি ঘটনাটা ঘটাইছি। আচ্ছা, ঘটনা ঘটানোর সঙ্গে সঙ্গে আমি মনে করেন কোন দোকানে, একটা দোকানে পান খাইছি, সিগারেট খাইছি, আমি নর্মাল রাস্তা দিয়ে আমার বাসায় ঢুকি নাই, আমি অন্য একটা রাস্তা দিয়ে ঘুরাইয়া, আর মনে করেন প্রায় 2 কিলোমিটার জায়গা ঘুরাইয়া অন্য একটা আরো 10টা বাসার গলির চিপার ভিতর দিয়া আমি আমার বাসায় ঢুকছি। আর 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা পরে আমি দেখি, আমি 1 ঘন্টা না, 40-45 মিনিট আমি ঢুকছি, 5 মিনিট পরে, মানে মূল ঘটনার 40 থেকে 45 মিনিটের মাথায় আমি বাসায় গিয়ে ঢুকছি। ঢুকিয়ে দেখি ওই যে টেইলারিং এর দোকান, ওই দোকানের যে মেইন টেইলার, যে মালিক মাস্টার সাহেব, উনি কে দিকে আমার বাসায় উপস্থিত, দেখি আমার নাম ধরে ডাকতেছে, আমার বাবার নাম ধরে ডাকতেছে। আমি তাড়াতাড়ি সামনে আইলাম, সামনে দেখি উনার যখন চিনছি তখন আমি বুঝে লাইছি ঘটনা কি, কারণ উনার দোকানের সামনে ঘটনা ঘটাইছি, উনি তো ওই যে বাসা লাইছে। আর আমারে দেখে আমি ছবি দিছি, ছবি দিয়ে আমার মাথাটা সরাই নিতেছি, উনি তাড়াতাড়ি ডাক দিয়ে, বাতি যা তাড়াতাড়ি সামনে আয়। কি কি হয়েছে? ওই তুই কি ঘটনা ঘটাইছস? আমারও তো অমুক জায়গার থেকে ফোন দিছে, তুই তোর বাবারে লইয়া তুই ওই অমুক উকিল সাহেব বার লাইব্রেরির সেক্রেটারি বসে রয়েছে, বার লাইব্রেরির সেক্রেটারি বসে রয়েছে, তুই তাড়াতাড়ি ওনার সঙ্গে যা, ও ঘটনাটা তাড়াতাড়ি শেষ কর। বার লাইব্রেরির সেক্রেটারি বসে রয়েছে, তুই তোর বাবারে লইয়া এখানে যা, তাইলে ঘটনাটা ঝামেলা লাগবে। আমি এখানে উদাহরণ এই কারণে দিতেছি যে আমি কোন দোকানে পান খাইলাম, কোন রাস্তা দিয়ে হাইটে, কোন বাড়ির চিবা দিয়ে আগে আমার বাসায় ঢুকছি, এই সময় কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষ নাই, দুপুরের সময় ঘটনা, 2টা-2:30টার সময়ের ঘটনা। তাহলে টোটাল ঘটনাটা আগে দিকে আমার এই বার লাইব্রেরির সেক্রেটারি সাহেব আমারে ক্লিয়ার করে বলতেছে, এই বেটা ভাতিজা, তুই ঘটনা ওখানে ঘটাইছ, কোন দিয়ে কোন জায়গায় পান খাইছ, কোন জায়গায় খাইছ, কোন রাস্তাতে ঢুকছ, সবটা তো সব আমার কাছে আইছে, এই ঘটনা ঘটাইছ। তাহলে আলটিমেটলি এখানে ঘটনাটা কি, যে একটা ঘটনা, ছোটখাটো ঘটনা, এটা কিন্তু অনেক বড় ঘটনা, মনে করেন একজন একটা থাপ্পড় দিছি, বা একজন একটা ঢেকা দিছি, এইরকম এর বেশি কিছু ঘটনা না, মানে একটা প্রভাবশালী লোকরে। ডিটেলসটা আমি ওই 1 ঘন্টার মধ্যে আমার ওই মনে করেন বাংলাদেশের সেক্রেটারি গেছে, চলে গেছে। তাহলে এই কথাটার অর্থটা আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে বাংলা পুলিশ জানে না, পুলিশ পারবে না এমন কোন কাজ পৃথিবীর কোন দেশের ইতিহাসে নাই। আর বাংলাদেশের পুলিশ পারে না বা প্রশাসন পারে না, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এনএসআই, ডিজিএফআই, সরি এসবিডিবি, এদের অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, পুলিশেরই 3-4টা ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্টের একটা কাজ। প্রতিটা ইঞ্চি, আমি এর আগে বলছিলাম যে বাংলাদেশের প্রতিটা ইঞ্চি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈশা বা একজন এসপি সাহেব তার চেম্বারে বৈশা সব পুরা জেলার প্রতিটা ইঞ্চি তার নলেজে থাকে, নজর মনে থাকে। তাহলে এমন কোনো কাজ নাই যে কে করতেছে, কই যাইতেছে, কি করতেছে, কি হইতেছে, সবগুলাই জানা যাবে না, প্রটেস্ট করা যাবে না। এখন এই দেশের মানুষকে তো নেতারা ধোঁকাবাজি করে, পুলিশ প্রশাসন যেমন ধোঁকাবাজি করে নেতাদের চাপে, আর নেতারাও আমাদের জনগণকে ধোঁকা দিয়েই কাজগুলা করতেছে। পারে না, যদি প্রশাসন মনে করে যে 1 ঘন্টার জন্য এই দেশে কেউ কোনো অকারেন্স করতে পারবে না, হ্যাঁ আসলে যত বড় সেনাই হোক আর যত বড় গুন্ডাই হোক আর যত বড় চালাকি হোক, কেউ 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য কোনো ঘটনা ঘটাইতে পারবে না। কিন্তু মনে করবে কি করবে না, এটাই হলো প্রশ্ন, যে মনে করবে না, কারণ এখানে চাকরি বাঁচানো নেতাদের চাপ, হ্যাঁ ইচ্ছা শক্তি দুইরকমই, ইচ্ছা শক্তিটা ডিপেন্ড করতেছে সবকিছু। ইচ্ছা শক্তি যদি না করে তাইলে 500 বছরে ওই দেশের সমস্যার সমাধান হবে।
হাফেজ সাহেব, সেই জন্য হইলো রাজনীতিটা হইলো প্রধান এখানে সমস্যা, রাজনৈতিক দলগুলো সমস্যা, নেতাগুলো সমস্যা। আপনার অপিনিয়নটা কি? আপনি শেষ একটা বক্তব্য দেন, আমরা আস্তে আস্তে লাইভটা শেষ করার দিকে ধাবিত হব ইনশাল্লাহ। আগামী পর্বে আপনাদেরকে নিয়ে আবার হয়তো আরেকটি প্রাণবন্ত একটা আলোচনা করব। তো আমার লাস্ট কথা এটাই, যেহেতু আমারও মোবাইলের চার্জ শেষ হয়ে আসছে, এরপরও রাত্র অনেক গভীর হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছে। তো এখানে আর বেশি কথা বলার সুযোগ নাই। আসলে আমরা এখানে যে আপনি যে কথা নিয়ে আজকে শুরু করছিলেন, যে নেতা নয় নীতি চাই, এই একটা ধারণা নিয়ে আমরা আগানো, এবং আমরা এখান থেকে শিক্ষা হাসিল করতে পারি যে আসলে যারাই অপরাধ করছে, যারাই করছে, অপরাধের প্রায়শ্চিত্ত তাকে ভুগতেই হবে। এই জন্য কারো মায়া কান্না দেখাইলে লাভ হবে না, কারো প্রতি মায়া কান্না দেখাইলে লাভ হবে না, কিংবা ইয়া দেখাইলে লাভ হবে না, বরঞ্চ তার পাপের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে ভুগতে হবে, এটাই সত্য। আর এখান থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করতে হবে, আমিও যদি করি আমাকেও সেই পাপের প্রায়শ্চিত্ত ভুগতে হবে। আমি যে স্থান থেকে করব সেই স্থান থেকে পাবো, আর উনি রাষ্ট্রীয়ভাবে করছে, রাষ্ট্রীয়ভাবে পাইছে। আর দ্বিতীয়ত হলো যে আমরা যদি সমাজ এবং রাষ্ট্র, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে আমাকে আদর্শবান হতে হবে, এবং আদর্শ যদি কোনো নেতার পিছনে যাই, তাহলে আদর্শ এবং নীতিবান একজন নেতার পিছনে যাব, যে এক কথার উপর অটল ও অবিচল থাকে। এরকম যদি ন্যায়পরায়ণ কোনো একজন নেতাকে নিয়ে সামনে আগানো যায়, এবং দেশ পরিচালনার ক্ষেত্রে যদি এমন কোনো একজন নেতাকে আমরা সামনে দিতে পারি, তাহলে আশা করি যে আমাদের এই প্রিয় বাংলাদেশ, আমাদের এই মাতৃভূমি শান্তিতে, নিভৃতে আমরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবো, শান্তিতে থাকতে পারবো, নিরাপদে থাকতে পারবো। আর আমরা ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশ, আমরা ইসলাম প্রিয় মানুষ, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে থাকতে চাই, ইমান ও আমলের উপরে থাকতে চাই। সেই সুযোগটা যেন দেশে যারা কর্ণধার থাকবে, তারা যেন ইসলামকে পায়রুটি দেয় বেশি, গুরুত্ব দেয় বেশি। ইসলামকে যখন পায়রুটি এবং গুরুত্ব দিবে, তখনই ইসলাম ছাড়া শান্তির পরিকল্পনা করা যায় না। ইসলাম নিয়েই আমাদেরকে সামনে বাড়তে হবে, তাহলে আমরা শান্তির পয়গাম পাবো, এবং আদর্শ নেতা নিয়েই আমরা দেশ গড়তে পারবো। এনামুল ভাই, এক মিনিটে। ধন্যবাদ। আলামিন হুজুর সুন্দর কথা বলছেন। আমি এই কথার সূত্র ধরি আমিও শেষ করতে চাই। এটা হইলো, হুজুর বলছেন ইসলাম এর মাধ্যমে থাকা। আর আমি এখানে এর আগে ইসলামের আগে একটু কথা বলতে চাই যে ইসলাম কার দ্বারা সম্ভব? ইসলাম শুধুমাত্র একজন মুমিন ব্যক্তির দ্বারাই ইসলাম কায়েম করা সম্ভব। বা ইসলামের প্রাথমিক যে পর্যায়ে একজন মানুষ যদি ইসলামের কে করবে? ইসলামের মুসলমান হতে হবে। ইসলামের ঝান্ডা কার হাতে থাকবে? একজন মুসলমানের হাতে। একজন মুসলমান হইতে গেলে আগে মুমিন হওয়া প্রয়োজন। একজন মুমিন যদি আগে কেউ না হয়, মুমিন না হইলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। মুমিন হইলে পরে ইসলামের পথে যাত্রা করবে, মুসলিমের পথে যাত্রা করবে সে। আমার কথা হলো আগে মুমিন হওয়া প্রয়োজন। না, মুসলিম হইতে গেলে মুমিন হইতে হইবে আগে। এটার ব্যাখ্যাটা হুজুর দিবেন। আগে মুমিন না হইলে সে মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই আমার জানা মতে। অমুসলিমের তো মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। ইসলামের বিধান কি বলে হুজুর বলবেন? না 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 না, মুমিন আগে হইবে, এটা সবার জন্য, নট অনলি মানে ওয়ান গ্রুপ বা স্পেশাল কোন গ্রুপ। মুমিন সবাইকে হতে হবে। মুমিন যে কোনো ধর্মেরই হোক, আগে মানুষের যে স্ট্যান্ডার্ড, এটার নাম হইল মুমিন। এই মুমিন যদি হয় কেউ, তারপরে হইল সে মুসলমান হইতে পারবে কিনা বা মুসলমানের দিকে যাত্রা করতে পারবে। মুমিন না হইলে সে মুসলমানের কাতারে যাওয়ার কোনো সুযোগই নেই। ভাই একটা ইয়া আছে, কি জানি, এই যখন একটা এই
মানুষের একটা সন্তান যখন ভূমিষ্ঠিত হয়ে পৃথিবীতে আসে নবাগত, তখন সে মানুষের বাচ্চাই হয়। হ্যাঁ, কিন্তু তাকে তখন বলা সে হয় মানুষের মানুষ, মতো মানুষ হোক। আমাদের দেশে তাকে যে মানুষ, তাকে তাকে বলা হয় মানুষের মতো। ভাই শেষ করতে দেন। যখন একটা জি বাচ্চা মাতৃগর্ভ থেকে বের আসে, পৃথিবীতে আসে, তখন সে বাচ্চা হিসাবে আসে এবং তাকে দিক নির্দেশনা দেওয়া হয়, পর্যায়ক্রমে ট্রেনিং দেওয়া হয় মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য। কুকুর, বিড়াল, বাঘের বাচ্চা, তাদেরকে কিন্তু বলা হয় না যে তুমি বাঘের মতো বাঘ হও, কিন্তু একমাত্র মানুষের সন্তানকেই বলা হয় যে মানুষের মতো মানুষ হোক। কেন বলা হয়, কিসের জন্য হয়? যে হুজুর আসলে চাচা যে কথাটা বলতে চাইছেন এটা হচ্ছে এরকম যে পশুর জন্ম নিলেই পশু হয়, পশুর গর্তে জন্ম নিলেই পশু হয়, কিন্তু মানুষের গর্তে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়, করতে হয়, তাকে তাকে মানুষ মানুষ করতে বানাইতে হয়। ঠিক আছে? সেই পশুর গর্তে যেমন ছাগল, হ্যাঁ ছাগলের গর্তে জন্মলে ছাগল হয়, ঘোড়ার গর্তে জন্মলে ঘোড়া হয়, গরুর গর্তে জন্মলে গরু হয়, বাঘের গর্তে জন্মলে বাঘ হয়। কিন্তু মানুষের গর্তে জন্ম নিলেই মানুষ হয় তা না, তাকে মানুষ করতে হয়। মানুষ করতে হয়, এক্স্যাক্টলি মানুষ করতে হয়। এখানে আরেকটা সুতরাং জিনিস, যে জিনিসটা হলো আমাদের এই যে ইয়া বললো, যে এনামুল ভাই যে বললো যে ইমানদার, ইমানদার ইমানদার আর ইমানদার মুমিন, কথা বললো না মুসলিম আর মুমিন, মুমিন আর মুসলিম, মুমিন মানে আমি আগে বলছি মুমিন হতে হবে, আগে তারপর মুমিন হওয়া মুসলমান দরকার, হতে হবে, তারপরে মুসলিম, নাকি আগে মুসলমান হতে হবে তারপর মুমিন? মুসলমানের এই যে আল্লাহ আগে তাআলা তার মুমিন কালামে হতে হবে, তারপরে মুসলিমের দিকে যেতে পারবে, তারপরে এই যে আল্লাহ মুসলিমের তাআলা দিকে বললেন, যাত্রা করবে হওয়ার জন্য। এই যে আল্লাহ তাআলা বললেন তার কালামের মধ্যে ইরশাদ ফরমান যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো ওই নাস অর্থাৎ মানুষের মতো, অর্থাৎ ওই যে তাদের দ্বারাতে নাস বলতে কাদেরকে বুঝাইছে? সাহাবায়ে কিরামের মতো। অর্থাৎ সাহাবায়ে কিরাম যেরকম আদর্শবান, নীতিবান, ঠিক আছে, মানুষ ছিলেন, তাদের ঈমান যত পাকাপোক্ত ছিলেন, মজবুত ছিলেন, এরকম একটা আদর্শবান, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো কে কামা আমানান নাস, ওই মানুষদের মতো। অর্থাৎ সাহাবায়ে কিরামের মতো ঈমান, আমল, আখলাক এরকম যখন আমাদের তৈরি হবে, তখনই আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো, প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো। মুসলমান তো ভাই ওই যে বললাম না, প্রত্যেকটা মানুষই কিন্তু জন্ম নেয় একটা উর্দু ফার্সি একটা শের আছে যে প্রত্যেকটা শিশুই কিন্তু জন্ম নেয় মুসলিম হয়ে, কিন্তু তার পিতা মাতা যে আদর্শ থাকে সে আদর্শের শিক্ষায় শিক্ষিত করে। অর্থাৎ কেউ যদি হিন্দুর ঘরে জন্ম নেয় সেটাও কিন্তু মুসলিম হয়ে জন্ম নিছে, কিন্তু তার পিতা মাতা হিন্দু দেখে সে হিন্দু কালচার শিখে। যে একটা খ্রিস্টান, সেও কিন্তু মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নিছে, কিন্তু খ্রিস্টান, তার পিতা মাতা খ্রিস্টান দেখেই খ্রিস্টানের কালচার নিয়ে উঠে। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নেই, মুসলমানই না, এটাই খালি মুসলমান না। অর্থাৎ মুসলমানের এই যে এনামুল ভাই যে বললেন, আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেন্সিটিভ বিষয়। প্রকৃত মানুষ হইতে হইলে আগে নিজেকে মুমেন বানাইতে হবে। মুমেন কিভাবে হবে? মুমেন অর্থাৎ তার ঈমান, আমল, আকীদা সবকিছু যখন ঠিক থাকবে, নীতি আদর্শ ঠিক থাকবে, তখনই সে প্রকৃত মানুষ হবে, প্রকৃত মুমেন ব্যক্তি হবে, তখনই ইসলাম পরিপূর্ণ তার জন্য, ইসলাম পরিপূর্ণ ইসলাম তার জন্য হবে। আর এমনি তো শুধু যে আমরা যে মুসলমান দাবি করতেছি, মায়ের মুসলমানের মুসলিমের ঘরে জন্ম নিয়ে এই যে মুসলিম দাবি করতেছি, এইটা তো দাবি মাত্র। যেমন পশুর করতে জন্ম নিয়ে পশু হয়, এরকম মানসিকতা জন্ম নিয়ে মানুষ আমরা বলতেছি, মুসলমানদের করতে জন্ম নিয়ে মুসলমান বলতেছি, কিন্তু এটা প্রকৃতপক্ষে মুসলমান না। মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান হচ্ছে সে প্রথমত তো ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে সে ইসলামের দরজার মধ্যে প্রবেশ করছে। এরপরে তাকে কি করতে হবে? তার ঈমান, আমল, আকীদা, এই যে ভাই কতক্ষণ আগে বললো, জানামুল ভাই বললো যে আসে মুমিন হতে হবে। মুমিনের কাজ কি, সিফত কি? এই মুমিনের সিফত অর্জন করলেই সে প্রকৃতপক্ষে একটা মানুষ এবং সে প্রকৃত ইসলামের ভিতরে ঢুকতে পারলো। যাই হোক, আমাদের এই কথাবার্তা যদি আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এনামুল ভাই, আপনিও শেষ
দেখ জি, আপনার কথা শেষ করবেন এবং বিদায় নিবেন আর কি, আমিও বিদায় নিব। জি, ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ আলামিন ভাই সহ আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন দেখছেন, যারা সংযুক্ত ছিলেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের বিবেককে জাগ্রত করুন এবং বিবেককে কাজে লাগা। আপনাদের সুচিন্তিত চিন্তাকে আপনারা সুন্দরভাবে কাজে লাগান এবং আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নিতে হবে বা বিদায় নেওয়ার সময় হয়েছে, কিন্তু যাওয়ার আগে আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে যেতে চাই। আজ আমরা কথা বললাম ফাঁসির রায় নিয়ে, রাজনৈতিক উত্তাপ নিয়ে, কিন্তু ইতিহাস আমাদের কি শেখা? ইতিহাস বলে ব্যক্তি নশ্বর, কিন্তু ব্যবস্থাপনা বা ব্যবস্থা সিস্টেম থেকে যায়। আমরা অতীতে বহুবার দেখেছি ক্ষমতার পালা বদল হয়েছে, এক নেতা গিয়েছে, অন্য নেতা এসেছে, কিন্তু আমাদের ভাগ্যের কি কোনো আমূল পরিবর্তন হয়েছে? হয়নি। এর কারণ আমরা বারবার নেতা খুঁজেছি, কিন্তু নীতি খুঁজিনি। আমাদের নীতি খুঁজতে হবে। নেতা চায় তার প্রতি অন্ধ আনুগত্য, কিন্তু নীতি চায় বিবেকের কাছে দায়বদ্ধতা। নেতা বলে আমার কথাই শেষ কথা, নীতি বলে আমার আইন সবার জন্য সমান। আজকের এই সম্ভাব্য রায় যা হয়েছে তা হয়তো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পতন ঘটাবে, কিন্তু সেই পতনের ফাঁক দিয়ে বা ফাঁক গলে যদি আমরা এমন এক রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারি যেখানে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, তবে এই রায় কেবল একটি খবরের শিরোনামই হয়ে থাকবে। এই শিক্ষা, এই ইতিহাসের শিক্ষা হবে না। তাই আজকের রাতে আমার শেষ কথা আপনাদের কাছে, আসুন আমরা আর কোনো মসি বা ত্রাণকর্তার অপেক্ষায় না থাকি, কোনো ব্যক্তির হাতে সব ক্ষমতা তুলে দিয়ে নিশ্চিন্তে না ঘুমাই, বরং আসুন আমরা এমন এক বাংলাদেশ গড়ি যেখানে নেতার ইশারায় নয়, নীতির পাহারায় দেশ চলবে। মনে রাখবেন, ব্যক্তির ফাঁসি হতে পারে, কিন্তু নীতির কখনো ফাঁসি হয় না। যেখানে নেতার ইশারা নয়, নীতির পাহারায় চলবে দেশ। এই বাক্য সামনে রেখে আমাদের আগামীর দিনগুলার, আগামীর পথ চলাগুলা হোক অন্যায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসি, নতুন কোন রূপে, নতুন কোন অন্যায় যেন আমরা আর দাবিত না হই, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে আমি মামুন খান বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সকলের জন্য সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন।